ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। তো আমরা ক্লাসের শুরুতে মাত্র 10 নম্বরের একটা পরীক্ষা নেব। ঠিক আছে, মানসিকভাবে প্রস্তুতি যেন খাতা কলম নিয়ে রেডি হও। যারা রেকর্ডিং শুনতেছো শুনবা, তারাও কিন্তু খাতা কলম নিয়ে পরীক্ষা দিবে ইনস্ট্যান্ট। এটাই হলো ইনস্ট্যান্ট টেস্ট। ঠিক আছে, মাত্র 10 নম্বরের জন্য। 1 মিনিট। আগামী ক্লাস কি বারে হবে? মঙ্গলবার হবে। মঙ্গল, বৃহস্পতি, শুক্রবারের মধ্যে আমরা অনেক দূর আগায় যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার। স্যার লিটারেচার আর কয়টা ক্লাস হইতে পারে? ধরো মঙ্গলবার বৃহস্পতিবারে যদি ভিক্টোরিয়ান শেষ করে ফেলি, আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, শেয়ার দিনে। হ্যাঁ, খাতা কলম নাও, কুইক। হু রোট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? কে লিখছেন অ্যাপোলজি ফর পোয়েট্রি? সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। পিবি শেলি, স্যামুয়েল জনসন, স্যার ফিলিপ সিডনি, জন ডান। সাইলেন্ট ওমেন রিটেন বাই? এ কমেডি ডাজন্ট হ্যাভ, কমেডিতে থাকে না কোনটা? হ্যাপি এন্ডিং, প্লট, ক্যাথারসিস, কমিক এলিমেন্ট। The hero of a central character of literary work. Villain, protagonist, antagonist, chorus. Who wrote the poem The Sun Rising? John Donne, Lord Byron, Wordsworth, none of them. Good faith is the best letter of recommendation was stated by Victoria, Elizabeth, Anne, Queen Mary. Who translated Bible into English for the first time? Udal, Thomas. অ্যাবসেন্ট। ওফ, ও তাহলে 9 নম্বরের পরীক্ষা দাও, কি করার, একটা মিস্টেক হয়ে গেছে আর কি। ঠিক আছে, স্যার 8 নাম্বারটা দেখি, 8 নাম্বারটা হয়নি। 8 নম্বরটা বের করো। হ্যাঁ, হু ট্রান্সলেটেড? আচ্ছা, 8 নম্বরটা বানাই দিলাম, সরি 7 নম্বরটা। স্যার এটা ডেভিল না? হুম, হোয়াইট ডেভিল। ইয়েস, হোয়াইট ডেভিল। ওকে, 9 নম্বরটা হলো দ্য ন্যারেটর অফ এ নোভেল।
সরি, এই লাইনটা কে কোথায় বলছিল? ওকে, তোমরা কি আনসার করছো কিনা বলো? স্যার 8-9 নাম্বার তো দেখতে পারিনি স্যার। 4 নাম্বার স্যার। 1 নাম্বার। স্ক্রিন বড় করে দেখো এখন। ওকে, তাহলে দেখো, 1 2 আরেকবার দেখানো। কোনটা বাদ গেছে বলবো? এই বলবো নাকি বলো? জি স্যার বলেন। হু রোট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? অ্যাপোলজি ফর পোয়েট্রি কে লিখছে? স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি, তাই না? ফিলিপ সিডনির মৃত্যুতে আর এডমান্ড স্পেন্সার লিখছিল অ্যামোরেত্তি। অ্যাস্ট্রোফেল, সরি, অ্যাস্ট্রোফেল লিখছিল। সাইলেন্ট ওমেন কার লেখা? বেন জনসন। বেন জনসন। সাইলেন্ট ওমেন, ভলপনি, করে কি? এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান দ্য আউট অফ হিজ আলকেমিস্ট। আলকেমিস্ট। এ কমেডিও ডাজন্ট হ্যাভ, কি আছে কি নাই কমেডিতে? ক্যাথারসিস। ক্যাথারসিস কিসে থাকে? ক্যাথারসিস ক্যাথারসিস ট্র্যাজেডিতে থাকে, ফিয়ার ট্র্যাজেডিতে এন্ড থাকে, পিটি। ফিয়ার এন্ড পিটি। দ্য হিরো অফ এ অর সেন্ট্রাল ক্যারেক্টার অফ এ লিটারেরি ওয়ার্ক, হিরোটাকে কি বলা হয়? প্রোটাগনিস্ট। সানরাইজিং কবিতা কে লিখছেন? জন ডান। গড মোরো, সানরাইজিং, ক্যানোনাইজেশন, তাই না? ফ্লি, কুইকনেম গার্ডেন, এবং আর দ্য সান অলসো রাইজেস কার লেখা? সান অলসো রাইজেস কার লেখা? আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে। উপন্যাস, উপন্যাস। গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এলিজাবেথ। হোয়াইট ডেভিল কে লিখছে? ওয়েবস্টার। জন ওয়েবস্টার, জন তাই না? হু ট্রান্সলেটেড বাইবেল ইনটু ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম? জন উইকলিফ। The narrator of a novel written in the third person is called omniscient. omniscient narrator, তাই না? Better to reign in hell than serve in heaven, এই কথা কে বলছিল? Satan in Simon paradise. Paradiso। 10-এ কে কত পেয়েছে কমেন্ট বক্সে লিখো। স্যার শোনা যাচ্ছে না। স্যার 7 থেকে 10-এর আনসারটা একটু দেখি। 7 থেকে 10? জি স্যার, আমার নেট চলে গেছিল। 7 নম্বরে হলো হোয়াইট ডেভিল হলো জন ওয়েবস্টার, বাইবেল অনুবাদ করছিল জন উইকলিফ, আর থার্ড পারসনে হলো অমনিসেন্ট ন্যারেটর, আর বেটার টু রেইন ইন হেল দেন সার্ভেন্ট হলো শয়তান ইন প্যারাডাইস লস্ট। স্যার 5 আর 9 বুঝতে পারিনি। একটা মিনিট দাঁড়াও।
বলো মেজর মিস্টেক কোনটা হয়েছে কিনা, মানে কোনটা একদম বুঝই নাই, নাম্বার কমলে কেন, 7.5 আসলো কেন? স্যার 3 আর 9 নাম্বারটা একবারে বুঝিয়ে নেই। 3 আর 9 নম্বর কি হলো? 3 আর 9 কি আবার? 9 নম্বর স্যার হলো, এটা গত ক্লাসে বলছিলাম অমনিসেন্ট ন্যারেটর, তাই না? এপিস্টোলারি আর হইলে গত ক্লাসের শুরুতে, এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের শীটটা শুরুতে আছে, আজকে আবার দেখাবো। আর কোনটা? ক্যাথারসিসটা না কি স্যার একটু বলে দিন। ক্যাথারসিসটা ক্যাথারসিসটা ট্রাজেডিটি পড়ানোর সময় বলছিলাম, ট্রাজেডিতে ক্যাথারসিস থাকে। আর কোনটা বুঝো নাই বলো? 3 নম্বর, এই কমেডিতে, ট্রাজেডিতে এই ক্যাথারসিস কি ক্লাসে পড়ছিলাম? জি স্যার। জি স্যার। ট্রাজেডি দেখো, ওই যে একদম শীটের লিটারি টার্মের লাস্টেরটা বা বইয়ের লাস্টে ট্রাজেডিতে আছে, ওইখান দেখো যে ক্যাথারসিস লেখা আছে, একটা নাটকের শেষে ক্যাথারসিস থাকবে। আর কোনটা ভুল করছো বলো? গত স্যার ক্লাসে আমরা 9 বলছিলাম না এপিস্টোলারি আর অমনিসেন্ট ন্যারেটর, মানে থার্ড পারসন হলো অমনিসেন্ট ন্যারেটর আর এপিস্টোলারি হলো ওই যে পত্র উপন্যাস। হ্যাঁ, আর কোনটা? আর কোনটা একটু বলো? আর আমি ক্যাথারসিস জিনিসটা আর কি ভুলে গেছি স্যার, এটা যদি আবার বলে দিতেন। আচ্ছা, মনে করে দিও। হ্যাঁ, ওকে। এই একজন একটু কাইন্ডলি রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট আর এমিলটা একটু পড়ে শোনাও। 1 মিনিট, আমি একটু 1 মিনিটের জন্য আসতেছি। কে পড়বা? জি একজন স্যার, একটু কোথায় পড়ো, সোশ্যাল কন্ট্রাক্ট আর এমিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, বঙ্গানুবাদ সামাজিক চুক্তি, সর্দার ফজলুল করিম। রুশোর এই বইটিকে ফরাসি বিপ্লবের আদর্শ সমূহের অন্যতম উদ্দীপক গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। এটি প্রকাশের পর ফ্রান্স ও সুইজারল্যান্ডের বুদ্ধিজীবী ও রাজনীতিবিদগণ রুশোর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। আধুনিক সভ্যতার জন্য অতি গুরুত্বপূর্ণ এই গ্রন্থের এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র গঠন, রাষ্ট্র ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনার দর্শন ও নীতি ইত্যাদি এ গ্রন্থের প্রধান প্রধান উপজীব্য। রুশোর নানা যুগান্তকারী গ্রন্থের মধ্যে এটি সর্বাপেক্ষা প্রভাবশালী। আধুনিক গণতন্ত্রের প্রাযোজিক বিষয়গুলোর ওপর তিনি মৌলিক আলোকপাত করেছেন। অ্যামিলি অন এডুকেশন, অ্যামিল। ওকে। রুশো তার শিক্ষা দর্শন গল্পের ঢঙে এমিল বইটিতে বিবৃত করেছেন। বইটিতে এমিল নামের একটি বালকের বেড়ে ওঠার ঘটনা বর্ণনা করা হয়েছে। রুশো তাকে শহরের বাইরে গ্রামাঞ্চলে নিয়ে যান। তার মতে শিক্ষার উদ্দেশ্যই হলো নিষ্ঠাবান রূপে বাঁচতে শেখা। শিশুর বিকাশ রুশো 3 ভাগে বিভক্ত করেছেন। 12 বছর পর্যন্ত প্রথম ভাগ, যে সময়ে তার মাঝে বিশ্লেষণাত্মক বিষয় জটিল চিন্তা কাঠামো গড়ে ওঠেনি, শিশু তখন অনেকটা পশুতুল্য। 12 থেকে 16 পর্যন্ত দ্বিতীয় ভাগ, যখন তার মাঝে যৌক্তিকতার বিকাশ হয়। 16 থেকে পরবর্তী সামনের দিকের শেষ ভাগ, যখন সে সাবালকত্ব লাভ করে। Discourse on the origin and foundation of inequality. আরেকটা হচ্ছে চতুর্থ জুলি কোটস, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। রুশোই প্রথম উল্লেখ করেন মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে। আচ্ছা, সরি, পড়ছিল এটা। হ্যাঁ, আচ্ছা, একটু পরে ব্যাখ্যা করতেছি আমরা। ও, কোন প্রশ্নটা কোনটা যে বুঝো নাই এটা, তোমাদের আর কোনো ওই যে কালকে এই যে এই শীটের শুরুতে দেখো,
আমরা গত ক্লাসের শুরুতে পড়ছিলাম এটা এপিস্টোলারি আর হলো কি বলো omniscient narrator। এই যে a novel in the form of a letter is called epistolary আর a novel a narrator of a novel written in the third person is called omniscient narrator হয়েছে। আর ক্যাথারসিসটা পড়ছো কোন জায়গায় আরেকজন একটু বললে তো ওই যে আমরা একদম লিটারি টার্মের সবার শেষে যেটা পড়ছি হ্যাঁ। আজকে এজ অফ সেন্সিবিলিটিতে আমরা কাকে আগে পড়ছিলাম বলো? ডক্টর স্যামুয়েল জনসন তাই না? গেটে ফাউস্ট আচ্ছা, ফাউস্টের আদর্শ ও ফাউস্টের অনুবাদ করছিল কে বলো? আহমদ ফাউস্ট ছফা। আহমদ ছফা, যদ্যপি আমার গুরু, তারপরে কি আর কি কি লিখছিল, গাভী বৃত্তান্ত, গাভী ওঙ্কার লিখছিলেন। গাভী বৃত্তান্ত বানানটা বলো। তার বয় হিসি তয় তয় আকার দন্ত ন ত। বয় রিকার না ওই রসইকার? রি রি হ্যাঁ বয় রি বানাচ্ছে, না না রসিকার। রসইকার হ্যাঁ। তারপরে অর্ধেক নারী, অর্ধেক কি অর্ধেক ঈশ্বরী। ঈশ্বরী, কে এটা বলো তো? এই অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীটা কে? একজনের ওয়াইফ ছিল, মানে ওয়াইফকে নিয়ে লিখছিল, নামটা কি? মানে নামটা কি? আহমেদ সাফা নিজেই তো লিখছিল, মানে হ্যাঁ বুঝছি তো, মানে এটা কে নিজের মানে সম্পর্কে। নারীটা কে? স্যার একজন লেখিকা কি যেন। এই শামীম এই শিকদার। হ্যাঁ শামীম শিকদার কিন্তু না বোবা, প্রেমিকা ছিল। শামীম মেয়েটা শিকদার এই যে বোবা থাকে। স্থপতি শামীম শিকদার বুঝছো? হুম, ওনার কিন্তু প্রেমিকা ছিল। হুম। আচ্ছা তারপরে হলো ওকে, তো আমরা এখন হেনরি ফিল্ডিং, অনেকে তাকে ফাদার অফ ইংলিশ নোবেল বলে থাকেন। এই প্রশ্ন তো শুনে নাও, তুমি জানো প্রশ্ন করবা যে এর আগে তো আপনি পড়ে আসছেন স্যামুয়েল রিচার্ডসন ক্লারিসা, পড়ছো না? স্যামুয়েল রিচার্ডসনের ক্লারিসাকে ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল আমরা বলছিলাম, মনে আছে কিনা? জি স্যার। তাহলে তুমি আবার এখানে ফাদার অফ ইংলিশ নোবেল কেন বলতে গেলা? তখন উত্তরে বলবা শোনো, এটা হলো বাংলাদেশি ফাদার। বিসিএস বিভিন্ন পরীক্ষায় আসছে একটা প্রশ্ন, প্রশ্নটা কি, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ কি বলো নোভেল? নোবেল। অপশনে দেওয়া আছে ফ্রান্সিস বেকন, অপশনে দেওয়া আছে আলফ্রেড টেনিসন, আলফ্রেড দ্য গ্রেট, হেনরি ফিল্ডিং। এই চারটা যে অপশন দিছে এর মধ্যে তিনজন উপন্যাস লিখে নেই। ফ্রান্সিস বেকনও লিখে নাই, আলফ্রেড দ্য গ্রেটও লিখে নাই, আলফ্রেড টেনিসনও লিখে নাই। কথা বুঝছো কিনা? এখন উপন্যাস লিখছে কে? হেনরি হেনরি ফিল্ডিং। ফিল্ডিং। ফলে আমরা আনসার করছি কি বলো, হেনরি ফিল্ডিং। সেইখান থেকে বাংলাদেশে হেনরি ফিল্ডিং ফাদার অফ ইংলিশ নোবেল হয়ে গেছে। আমি কথা বুঝতে পারছি? কিন্তু এটা কোনো অথেন্টিক কোনো সোর্স নাই। আমরা বলতে পারি যে ইংলিশ নোবেলের বিকাশে চারজনের ভূমিকা সবচেয়ে বেশি। চারজন কে কে বলো? স্যামুয়েল রিচার্ডসন, ড্যানিয়েল ডিফো, হেনরি ফিল্ডিং, আর কে? জোনাথন সুইফট। যার নাম থাকে তার নাম। কিন্তু যদি চারজনের নামই থাকে আমরা কাকে নেব বলো? ক্লারিসা কে লিখছিল? স্যামুয়েল। রিচার্ডসন। কথা কি বুঝতে পারছি? তাহলে হেনরি ফিল্ডিং ফাদার অফ ইংলিশ নোবেল আমাদের প্রশ্নকর্তারা বানাইছেন। কথা বুঝছো? আমার কথা কি আমি আমার ব্যাখ্যাটা বুঝতে পারছি? জি স্যার স্যার, প্রশ্নটা অপশন তাহলে হু রোট দ্য নোবেল হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যামুয়েল রিচার্ডসন হওয়ার কথা। স্যার প্রশ্নটাই তো তাহলে হু রোট দ্য নোবেল হওয়ার কথা ছিল, অন্য হ্যাঁ কিছু তো হ্যাঁ, হওয়ার কথা ছিল না। কিন্তু এই প্রশ্ন যে হইয়া যে কপি হওয়া শুরু করছে, ওই কপিতে 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 ফাদার অফ ইংলিশ নোবেল হয়ে গেছে হেনরি ফিল্ডিং। আমি কি বুঝছো তো বিষয়টা? ফাদার অফ ইংলিশ নোবেল তুমি স্যামুয়েল রিচার্ডসন বলতে পারো, তবে চারজনের অবদান আছে ইংরেজি উপন্যাস বিকাশে। হেনরি ফিল্ডিং এ, স্যামুয়েল রিচার্ডসন, জনাথন সুইফট, চারজনেরই আছে।
তবে সবচেয়ে বেশি ক্রেডিট, প্রথম ক্রেডিটটা হলো স্যামুয়েল রিচার্ডসনের। পাম অ্যালাউড দ্য ভার্চু রিওয়ার্ডেড কে ইংরেজি সাহিত্যে প্রথম নোবেল মনে করা হয়। ক্লিয়ার? তার নোভেল গুলো হলো হিমু মিসিরালি আছে না, পিকারেস্ক নোভেল। নায়ক কি বলো, কোথা থেকে যাচ্ছে, বের হইছে, হাঁটতেছে, যাইতেছে, কোন জায়গায় যাইতেছে উদ্দেশ্যহীন। পিকারেস্ক নোভেলের জন্য তিনি বিখ্যাত। তার হিরো গুলো হলো পিকারেস্ক হিরো। কথা বুঝছো কিনা? পিকারেস্ক। ক্লিয়ার? হেনরি ফিল্ডিং এর পেন নেম হলো ক্যাপ্টেন হারকিউলাস ভিনেগার। ওকে, এটাও দুই একবার হয়তো আসতে পারে আর কি। তার মনে রাখবা রেপ আপন রেপ, তার বিখ্যাত নাটক, নাটকের নাম রেপ আপন রেপ। কিন্তু রেপ অফ দ্য লক কার লেখা? আলেকজান্ডার পোপ। কিন্তু রেপ অফ বাংলাদেশ কার লেখা? রেপ অফ বাংলাদেশ। রেপ অফ বাংলাদেশ কার লেখা? বলো। অ্যান্থনি মাসকারেনহাস। নামটা বলো। অ্যান্থনি মাসকারেনহাস। আগে আমরা মডার্নিজে পড়বো। রেপ অফ বাংলাদেশ বইটা কি সংগ্রহ করলে করতে পারো। দুইটা বই চাইলে নীল খেতে ঢাকায় যারা থাকো দুইটা বই কালেক্ট করবো। একটা হলো অ্যান্থনি মাসকারেনাসের দ্য রেপ অফ বাংলাদেশ, আর বাংলাদেশে লিগেসি অফ ব্লাড, বাংলাদেশ রক্তের ঋণ। কয়টা বইয়ের নাম বললাম? দুইটা বই, দ্য রেপ কি? অফ বাংলাদেশ, দ্য লিগাসি অফ কি যেন বললেন স্যার? ব্লাড, বাংলা অর্থ হলো বাংলাদেশ রক্তের ঋণ। এই দুইটা বই সম্পর্কে তোমাদের 1971 সাল পর্যন্ত মোটামুটি ইতিহাস অনেকের চর্চা করা আছে। 71 সাল থেকে 75-এর কোনো ইতিহাস তোমাদের অনেকেরই জানা নাই, যদি আমি আমার অ্যাজাম্পশন ভুল না হয়। আমাদের ইতিহাস চর্চা এসে 71 পর্যন্ত থামে। আমি কি ঠিক কাছাকাছি বলছি কিনা, নাকি তোমরা আমার আবার মাইন্ড করছো আমার কথা? তারপরে আবার 75 থেকে শুরু হয়। হ্যাঁ, আমি আবার বললাম 71 এসে থামছে। 71 পরে আর 71 থেকে 81 পর্যন্ত ইতিহাস চর্চা আমাদের খুব কদাচিৎ কম করা হয়, কারণ সিলেবাসে নাই। আমি কি খুব আমি মানে আমার জি কথা, স্যার। মানে তোমরা কি আবার মাইন্ড করলা রাইট কিনা স্যার, যে রাইট। আমরা তো এগুলোর উপর ওস্তাদ, আপনি আমারে ছোট করলেন, এমনটা কিছু ভাবতেছো? না স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তাহলে আমার কথা ঠিক আছে। এটা জানার জন্য একটা বঙ্গবন্ধু কিভাবে, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক মানে মহাদেবতার পতন কিভাবে এরকম মানে এই মানে ক্যাটাস্ট্রফিক সিচুয়েশনটা কিভাবে আসলো। হ্যাঁ, এই মানে হত্যাকাণ্ডের পেছনে যে রোমাঞ্চকর প্রামাণ্য বর্ণনাটা, এই যে আমরা যে এই যে মুক্তিযোদ্ধাদের এই যে বিশেষত এই যে 3 নভেম্বর 7 নভেম্বরের ঘটনাগুলা, জিয়াউর রহমানের উত্থান পতন, খন্দকার মোশতাকের উত্থান পতন, মানে 1971 সাল থেকে 81 সাল পর্যন্ত যে রাজনীতির রোমাঞ্চকর পথ গুলা ছিল, এগুলা জানার জন্য অ্যান্থনি মাসকারেনাসের বাংলাদেশের লিগেসি অফ ব্লাড একটা প্রামাণ্য দলিল। যারা এটা ভালো করে পড়বা, আমার মনে হয় এটাই আমি সবচেয়ে বেশি ভালো করে পড়ছি, আমার খুব ভালো লাগছে। অনেকবার, অসংখ্যবার ডাউনলোড করে ফেলো, টাকা দিয়ে কিনতে না পাইলে। বাংলাদেশ রক্তের ঋণ, অ্যান্থনি মাসকারেনাস লেখা সার্চ দিলে পেয়ে যাবা। কথা কি শেষ আমার? ইয়েস স্যার, হার্ড কপি কিনবো। হার্ড কপি কিনা, ওই লাইনটা ওই বইটা পড়তে যদি তোমার অসুবিধা হয়, তাহলে মনে করবা তোমার ইতিহাস চর্চা, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তোমার স্পষ্ট ধারণার অভাব আছে। ধরো ওই বইটা পড়তে তুমি কমফোর্টেবল ফিল করতেছো, মনে রাখবা তোমার এখানে একটা মুক্তিযুদ্ধের বা ইতিহাস জ্ঞানটা স্ট্রং। আর পড়ে যদি বোঝো যে না বেখাপ্পা লাগতেছে, মানে তাহলে বোঝা গেল কিসের ঘাটতি আছে বলো? ইতিহাস চর্চার ঘাটতি আছে। ঠিক আছে, তারপরে হলো এই আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলবো আমরা? দাঁড়া, একজন মেহমান আসছে, দেখো, সালাম দাও একটা, লম্বা করে সালাম দাও আসসালামু একটা। আলাইকুম। ও শোনেনি, ধরো ধরো ধরো, জোরে করে একটা সালাম দাও। এই যে ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখা যাচ্ছে না চলে জন্য। ওয়ালাইকুম ওকে, আসসালাম। ধরো কই তোমার, ধরো আমি করতে, মাশাআল্লাহ কোনো খাবার কি রাখে না মুখে, তারপরে স্কুলে তাকে স্কুলে সে সবকিছুতে ফার্স্ট হয়। কি শোনাবে একটা, জানুয়ারি ফেব্রুয়ারি শুনে যাও।
স্যার ওর নাম কি? বলো শুধু তো নামই ছিল আপনার বাচ্চাদের। বলো স্যার রুহামা। আগে যখন ক্লাস নিতাম তখন কিন্তু দূরে দূরে আসা মানে টাইনা টুইনা ইয়া নিয়ে কবিতা শোনাইতো। এখন বয়স বাড়তেছে তো সাথে সাথে একটু আনইজিনেস বাড়তেছে। বলো, বলে যাও। বলবে না? ঠিক আছে, যাও। একটা কবিতা শোনাও। স্যার ওকে, ওর নাম কি রুহামা? ঠিক আছে, এগুলো নিয়ে আসুন। এই আমার কথা শুনতে পাচ্ছ নাকি? ফাইন। এই শুনতে পাচ্ছ আমার? Yes, স্যার। ওকে, থ্যাংক ইউ। ও আচ্ছা, তাহলে কি তাহলে একটা বইয়ের বর্ণনা দিলাম আর কি, নাকি? তাহলে রেপ অপন রেপ হলো হেনরি ফিল্ডিং, আর রেপ অফ দ্য লক হলো আলেকজান্ডার পোপ। রেপ অফ বাংলাদেশ কে? তার বিখ্যাত তিনটা অ্যান্থনি। উপন্যাসের নাম হলো টম জোন্স, এমিলিয়া, জোসেফ অ্যান্ড্রুজ। টম জোন্স, এমিলিয়া, জোসেফ অ্যান্ড্রুজ, এই তিনটা। পরীক্ষা এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন আসছিল একবার যে টম জোন্স কোন সালে লেখা। সরি, আমি পারবো না এটা, এটা তোমার মাথায় রাখতে পারবে না। তো কারণটা তুমি উনি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে আছে, এটা যদি উত্তর অ্যানালাইসিস করে দিতে পারো তাহলে দিতে পারবা, না লিখতে পারবে না। ওকে, এই তিনটা শব্দ একবার তিনটা নাম একবার উচ্চারণ করো এখান থেকে পরীক্ষা আসার। তিনটা বিখ্যাত উপন্যাসের নাম বলো। টম জোন্স, এমিলিয়া, টম জোন্স, জোসেফ অ্যান্ড্রুজ। অ্যামেলিয়া, জোসেফ অ্যান্ড্রিউস। অলিভার গোল্ডস্মিথ, অ্যাংলো আইরিশ নোভেলিস্ট, তার বিখ্যাত গ্রন্থের নাম আমি ব্যাখ্যা করবো না, সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, ভাইকার অফ দ্য ওয়াইকফিল্ড। আর হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, তার বিখ্যাত কোটেশন। মনে রাখবা, সুন্দররা যা করেন তাই সুন্দর, অথবা এরকম যে যিনি কাজে সুন্দর তিনি মূলত কিন্তু সুন্দর, যিনি সুন্দর কাজ করেন। হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, হ্যান্ডসাম তিনি যিনি কাজে হ্যান্ডসাম, দেখতে একদম পুরা মানে দেখতে সুদর্শন কিন্তু বাস্তবে কিচ্ছু না, তিনি হ্যান্ডসাম না। হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, তিনি হ্যান্ডসাম যিনি কাজে হ্যান্ডসাম। তাহলে সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড আর ভাইকার অফ দ্য ওয়াইকফিল্ড মনে রাখতে পারো। হ্যাঁ, ওকে। আর যদি ধরো আমি বলে রাখলাম এরকম যদি আসে, ধরো দ্য ডেজার্টেড ভিলেজ, গুড নার্চার্ড ম্যান, এরকম যদি আসে, দ্য হারমিট কবিতাটা কে লিখছে, এটা দিয়ে দিল। সরি, আমি এটা তুমি এত কিছু মনে রেখে আমার পক্ষে সম্ভব না, তোমরা এত চাপ দিতে চাই না, এই দুইটাই মনে রাখো। আসলে আসলে ধরো এরকম দিয়ে দিল হারমিট কবিতাটা কে লিখছে, তুমি আমরা কি একদম পুরা সকল কবি সাহিত্যিকের সবকিছু মনে রাখতে পারবো? না স্যার। টমাস গ্রে, তাকে বলা হয় গ্রেভিয়ার্ড পোয়েট, মনে রেখে, টমাস গ্রে গ্রেভিয়ার্ড পোয়েট, গ্রে গ্রেভিয়ার্ড, ঠিক আছে কিনা? গ্রে গ্রেভিয়ার্ড মনে রাখবা। তিনি পোয়েট লরিয়েট হওয়ার, পোয়েট লরিয়েট তো বোঝো, কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, তাই না? আচ্ছা, তার বিখ্যাত শতকবির কবিতার রাজা। নাম হলো এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। বলো কি নাম? এলিজি এলিজি রিটেন রিটেন কান্ট্রি চার্চিয়ার্ড। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। আমি একটা একটা শুনছো? এই শুনছো কিনা? জি স্যার। তাহলে এটার মানে হলো এই তার বিখ্যাত এটা, দিস ইজ দ্য সিনপসিস অফ লাইফ,
এখানে তিনি বলছেন যে ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন and waste its sweetness on the desert air. সাংঘাতিক কথা। তুমি ধরো এই লিটারেচারের মধ্যে এই যে এই বিষয়টা দেখবে যে তোমার প্রগাঢ় একটা অনুভূতি দেবে। আমরা যে সবসময় 2 2 4 মিলাইতে চাই, বিষয়টা কিন্তু এরকম না। আমি একটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি লাইফ নিয়ে যে কত সিরিয়াস তুমি ভাবতে পারবা না। কালকে তোমাদের কারোর সাথে একজন কথা হইলো, আমি বললাম যে জাস্ট মানে বিষয়টা হলো যে we are just passing the time on the way of eternal journey. মানে the ultimate philosophy of life is that we are just passing a time on the way of eternal journey. I am just passing a time with you now by doing something. তো এই ডুইং সামথিংটা যেন নোভেল হয়, আর কিছু না। আমি, তুমি, আমরা সবাই একটা সময় অতিক্রম করছি, এই সময়টা আমি ভালোভাবে পাস করতে করতে চাই। এই যে রুহামার সাথে দেখা হইলো, আমি ওর সাথে জড়াজড়ি করলাম, একটু সময় ভালোভাবে কাটাইলাম, দ্যাটস ওকে, জাস্ট উই আর পাসিং। এই ফিলোসফি থেকে যে যত সিরিয়াসলি কিছু ভাববা, তার জীবন তত কঠিন হবে। মনে রাখবো যে ওরে এটা হারাই গেল রে, ওইটা হারাই গেল রে, ওই যে ইয়াটা আর কি কিনা বলে, এই যে গীতার যে সিনোপসিসটা যদি পড়ো, গীতার, তোমরা কি কেউ সনাতনের কেউ আছো এখানে? সনাতন জি স্যার। জি স্যার। বলো, গীতার সিনোপসিসটা বলো, গীতার সারমর্ম, সারাংশটা। স্যার, নিষ্কাম কর্ম করতে বলা হয়েছে স্যার। ওই শেষে যে 5 7 লাইনে তুমি যা হারিয়েছো, তুমি তুমি কি নিয়ে হারিয়েছো, এসেছিলে কি তুমি এরকম যা একটা হারিয়েছো তার এসেছিলে যে তুমি হারিয়েছো, কিসের জন্য তুমি তাই কান্না না? এটা করছো যা তুমি তুমি, নিয়ে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ কি তাই না, মানে এখানে যা নিয়েছো এখান থেকে নিয়েছো। তোমরা যাদের অন্য সবাই লেখা রেখো গীতার সারাংশ পড়লে বুঝবো যে লাইফ। তো ইয়াটা হলো যে দেখবো যে বললো যে এইখান থেকে একটা টার্নিং এন্ড, ওই যে ইয়া কবিতা লিখছিল সেকেন্ড কামিং, WBS, turning the widening is air, the falcon cannot hear the falconer. শোনো, তোমার আমি বুঝাই বলি, জীবনের সার্কেলটা যদি খেয়াল করো, এই বৃত্ত তো ঘুরছেই ঘুরছে। হ্যাঁ, ধরো তোমার আমি যদি প্রশ্ন করি যে তোমার নানির বাবার নাম কি, কেউ বলতে পারবা কিনা এখানে? বলো, এনিওয়ান। জি স্যার, পারবো। রেয়ার কেস, উনার মায়ের নাম বলতে পারবা? দাদির বাবার নাম বলতে পারবা কিনা? তো এরকম আর কি। অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, দাদির বাবার নাম জানি না। এইটা ধরো দাদির বাবা, এখানে উনি এরকম ধরো আমাদের মতো এরকম সুখ স্বপ্ন দেখছে, বাচ্চা কাচ্চা পালছে, অনেক কিছু করছে। হ্যাঁ, এইভাবে করে এই একটা সার্কেল, কালের একটা সার্কেল এইখানে যখন আসছে, আমি স্যার, যারা তারই প্রতি। ধর্মাবলম্বী আছে তাদের 7 পুরুষের নাম মনে রাখতে হয় বিয়ের সময়, তাই তারা হ্যাঁ মনে রাখে। এটা, হ্যাঁ কদাচিৎ ধরো এরকম। হ্যাঁ ধরো এরপরে ধরো এই সার্কেলটা যখন এখানে আসলো, আমি যখন এখানে দাঁড়াই আছি, এখানে যখন আমি আমার সংসার করছি, তখন এই যে আমার পূর্বের যে আমার দাদি নানি বা তার বাবা মা, যারা আমার অস্তিত্বের পূর্ব অংশটা, তাদের 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 কথা আমি কল্পনাও করতে পারি না, এবং ভাবনা চিন্তার আশেপাশেও তাদের স্বপ্ন, তাদের নাম মনে পড়ে না। তো আবারও যখন একটা সার্কেল আসবে এখানে, এখানে কিন্তু আমিও আমার ওই, আমি এখন যখন তোমার আমি দাদির বাবার নাম জিজ্ঞেস করলাম, একজন মানুষ যখন, আমি তো নিশ্চয়ই কারোর দাদির, নিশ্চয়ই আমি তো একটা সময় কোনো দাদির, কারোর দাদির বাবা হব, তখন আমার ওই ইয়ারা আমার কিছুই মনে রাখতে পারবে না। তো ড্যান ব্রাউনের একটা কথা ছিল যে মানুষের জীবনটা কি, মানে বলছে যে এত সিরিয়াস, বলছে যে, বললো যে মানুষ মারা গেলে কি হয়, বললো যে মশা মারা ফেলছে, মশা গায়ের মধ্যে বসছে, কি হইলো? নাথিং, কিছু হয়নি, মশা মারা গেছে। গাছ থেকে পাতা পড়লো, কি হইলো? কিছু নেই। বললো যে মানুষ মারা গেল, কি হইলো? এরকমই হয়েছে, যেটা যেভাবে মশা মাছি মারা গেলে কি হবে। 3 দিন পরে মানুষ একটু হয়তো শুক্তো করে একটা গরু মাংস, কিছু ডাল, ভুনা খিচুড়ি, এই যে ডাল দিয়া, আমাদের এলাকায় আছে না, খাইয়া স্যার, তৃপ্তি সহকারে খাইয়া ডেকোর তুলে সব শেষ, সবাই একটা আড্ডা মারলো। নানু যখন আবার মারা গেছিল, আমরা যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছিলাম, কি আনন্দ হয়েছিল আমি এটা বুঝতে পারবো না। ছোটবেলায় সবাই গেছি, বাচ্চা আমরা তো বুঝি না কিছু, সবাই কান্নাকাটি করছে, আমরা একটু মন খারাপ ছিল, তারপরে আমরা কিন্তু ক্রিকেট খেলছি সবাই মিলা, সব খালতো আত্মীয় স্বজন, ছোট, কি আনন্দ। তো এই হলো, এইটাই তিনি বলছিলেন যে কবর, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড, গির্জা, এই যে মসজিদ আছে না, এই যে গির্জাটা থেকে বের হয়েছে, বের হয়ে এখানে বৈশা দেখতেছে সামনে অনেকগুলো কবর। ওই যে দেখো না গ্রামে মসজিদ, মক্তব, গির্জার সামনে যে শ্মশান গুলা থাকে, মন্দিরের সামনে শ্মশান, এই মন্দিরটার সামনে বৈশা বললো যে আল্লাহ, আপনি শেক্সপিয়র শুয়ে আছেন,
সরি অলিভার ক্রমওয়েল শুয়ে আছেন, জন মিল্টন, অনেকে নাম নিয়ে বলতেছে আর কি, যে আপনার শুয়ে আছেন, বলছে যে আপনার আর আমার মধ্যে ব্যবধান কোথায়? হোসেন মোহাম্মদ এরশাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার নামে স্লোগান দেই, হোসেন মোহাম্মদ এরশাদ আজকের ক্লাসেও তো আমরা স্মরণ করলাম। ব্যবধান কতটুকু? শুধু সময়, সময়ের পরিক্রমায় আমি আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত। শুধু আপনি মাটির উপরে নিচে আছেন, আমি উপরে আছি। তো এবং আমি যখন নিচে নেই, আমি যখন পতন হবে, আমি যখন চলে যাব, ফুল মেনিয়ে ফ্লাওয়ার, কত ফুল ফুটে, মানে তোমার হ্যাঁ সবই ফুল, কিন্তু অনাদরে ঝরে যায়। বলো যে কদাচিৎ দুই একটা ফুল দিয়া মালা গাঁথা হয়, দুই একটা মানুষের, নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু আপনার নাম আমরা মনে করছি, কত ভিসি, কত প্রেসিডেন্ট, এসপি কই মইরা ভূত হয়ে গেছে, তার নাম মনে নেই, চিনি নেই, ডিপার্টমেন্টে কত মেধাবী ইয়া ছিল। সাংঘাতিক কথা। এই জন্য বিশেষ পরীক্ষাটা বারবার আসে, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। মনে রাখবে এটা গ্রামাটিক্যাল বিষয় আছে, মেনির পরে নাউন প্লুরাল হয়, কিন্তু মেনির পরে এ থাকলে নাউন ভার্ব সিঙ্গুলার হয়, ডিটারমিনার। আবার এটা কিন্তু আমরা গ্রামার ক্লাসে পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের? বলো স্যার ফুল মেনি ফ্লাওয়ার্স, মেনি যদি থাকতো ফ্লাওয়ার্স হইতো, মেনির পরে যদি এ থাকে তাহলে নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হয়। হ্যাঁ, এই যে আমি লিখে দিচ্ছি, কত না হাজার ফুল ফুটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, আর বাকি ফুল ফুটে অনাদরে ঝরে ঝরে যেতে। অর্থাৎ আমি তুমি মারা যাব, মশা মাছি মারা গেলে যা হয়েছে তাই হয়েছে, 3-4 দিন পরে এগুলো সময় নেই, ফেসবুকে একটা কালো ব্যানার দিয়া ও দুঃখ প্রকাশ করবে, সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখবে, শেষ, আর কিছু না। স্যার শওকত ওসমানের স্যার এরকম একটা স্যার মানে প্রবন্ধ পড়ছিলাম স্যার, মনে নাই স্যার নাম কি স্যার? কোনটা লেখা? তো ওই আবু যে ইসাকের। হ্যাঁ স্যার, মানে ওরা স্যার ওই কয়েকজন মিলে ঘুরতে আসে, তারপরে জিজ্ঞেস করে যে এটা কার বাড়ি, এটা আমার বাড়ি, এরকম একটা মানে প্রবন্ধ পড়ছিলাম। শওকত তো ওসমানের নাম লেখা। হ্যাঁ, হ্যাঁ স্যার। শওকত ওসমানী আসলে আনডাউট, একজন মুস্তফা আলী। জমিদার আসলে একজনকে আমার হ্যাঁ, শোনো আমি আমার বলি, বাবা ইয়েস কথা ইয়েস, বলতেছে। ইয়ার নামটা কি বলতো? স্যার মনে নাই স্যার, আমি পড়ছিলাম তো স্যার, মনে আছে আমার স্যার। কাছে শওকত ওসমান সম্পর্কে আমার একটা ভালো ইয়ে ছিল, মনে রাখবা, শওকত ওসমান, মুস্তফা আলী, শওকত ওসমান, মুস্তফা আলী আর এই যে আহমদ ছফা, এরা ভিন্ন ধারার রাইটার। মুস্তফা আলী সম্পর্কে পড়ছো? হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ। কি চমৎকার কথা, এটা পরীক্ষা বারবার আসে, আমি কিন্তু রিপিট করতেছি, গল্প বলতেছি ওই জায়গাগুলোতে যেখানে পরীক্ষায় ইয়া না হয়। হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ, অজ্ঞতা যেখানে আশীর্বাদ, জ্ঞানী হওয়ার দরকার নেই। বুঝছো বিষয়টা? এটা কিন্তু তুমি সব জায়গায় জ্ঞানের কথা বলতে যাবে না, সবাইকে পরামর্শ দিতে যাবে না, উপযাচক হয়ে পরামর্শ দিবা না, ঠিক আছে কিনা? কথা কোন জায়গায় বলতে হবে সেটাও কিন্তু তোমার বুঝে বলতে হবে, সব জায়গায় পণ্ডিত হওয়ার কোনো দরকারই নাই। একটা আরবি প্রবাদ আছে বিখ্যাত, জানো? ইমরুল কায়েসের একটা কবিতা আছে, আরবি কবিতার মানে মধ্যমণি, ইমরুল কায়েস, কুনা কিয়াসাল কায়েসিস কুনতা ফিহিম ইন কুনতা ফিল হুমুকা ফাকুন আনতা হামাকা। তুমি জ্ঞানের, তুমি কখন জ্ঞানী হবা? তখন যখন জ্ঞানীদের আসরে থাকবা। আর ওইন কুনতা ফিল হুমুকা, যখন তুমি আহমকদের সাথে থাকবা, ফাকুন আনতা হামাকা, জাস্ট বি দ্য গ্রেট আহমক। মনে রাখবা যে আহমকদের সাথে থাকলে তুমি মনে হয় যেন সবচেয়ে বড় আহমক, তার সাথে জ্ঞানের কথা বলার দরকার নেই। হ্যাঁ, তাহলে ওই যে ইয়াটা আর কি, এই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ। হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ। অনেক কিছু ধরো অজ্ঞতা আশীর্বাদ, তুমি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা, ঠিক আছে কিনা, তুমি কেমন চলতেছে তুমি জানো না, বলবো যে গণতান্ত্রিক রাষ্ট্র, এটাই তোমার জন্য আশীর্বাদ। সেখানে মানবাধিকার সবকিছু আছে, সব উন্নয়নের জোয়ার, সবকিছু, সব সেরা সেরা। ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ। বিটিভির খবর শুনবা, ভালো লাগবে। ওকে, হ্যাঁ। তাহলে আমি টমাস গ্রে, গ্রেভিয়ার্ড পোয়েট, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, এটার মধ্যে মিল্টন টিল্টন নন্ডেকে আহ্বান করছেন। এলিজি এক, তাহলে আমরা আরেকটা এলিজি পড়লাম, বহুত এলিজি পড়ছো। কি পড়ছো? এলিজি পড়ছো, এস্ট্রোফেল, ফিডি ফিলিপ সিডনি লিখছে, জন মিল্টন লিখছে লাইসিদাস অন শেক্সপিয়র, আর ওই যে কিনা পড়লা একটু, ওই যে শেলি, শেলি লিখছিল এডোনিস, আর এখন পড়লা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ, কান্ট্রি চার্চইয়ার্ড। এগুলো বিখ্যাত। পরের ক্লাসে ভিক্টোরিয়ান পিরিয়ডে পড়বা এই যে টেনিসনের ইন মেমোরিয়াম, একটা বিখ্যাত এলিজি আছে, ইন মেমোরিয়াম, তার বন্ধুর মৃত্যুতে লিখছে ইন মেমোরিয়াম। এই 5টা এলিজি খুব বিখ্যাত। স্যার
ওই গ্রেভিয়ার্ড পয়েন্ট বলা হয়, তার এই কবিতাটা এত বিখ্যাত, ওই কবরের মানুষদের নিয়ে লিখছেন আর কি, যে মানে মানব আমাদের সাথে ওই তুমি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতেছো, হোসেন আহমদের সাথে স্মৃতিচারণ করছো, হোসেন আহমদ মোহাম্মদের সাথে আমাদের চেয়ে কতটুকু দূরে সেটা হলো কথা। আর হোসেন মোহাম্মদের সাথে নাম স্মরণ করছো, মনে রাখছো, আমার নাম কি মনে রাখবে কিনা, মানে বলা ওই বুঝেছে যে কত মেধাবী মানুষ, কত আলোকিত মানুষ ছিল। সে যখন মারা যায়, তার অস্তিত্ব, তার এই স্মরণ করার মতো, তার নাম মনে রাখার মতো লোক থাকে না। এই ঠিক কয়েকটা দশক পরে দেখবো যে আমার নাম যে এটা ছিল, হম, ওই যে বলতে পারো নাই তো দাদার বাবার নাম, দাদির মায়ের নাম বলতে পারে নাই, যদি যদি উনি ওই ওই বাংলাদেশের যারা প্রথিতযশা কোনো জমিদার ছিলেন, মনে নেই, তাই না? ওকে, এডমান বার্ক, তো ওনারা 18 সেঞ্চুরির কথা বললো না, মনে রাখবো আমরা কিন্তু 18 সেঞ্চুরি পড়তেছি, 1700 সাল থেকে 1800 সাল পর্যন্ত পড়তেছি মূলত ঘটনাটা, 1700 সাল থেকে 1800 সালের মধ্যে। তাহলে হুইজ এডমান বার্ক? এডমান বার্ক, তিনি, তাকে তুমি বলতে পারো তিনি একজন ওরাটর ছিলেন, বক্তৃতা দিতেন তিনি, তবে সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। তো তিনি একজন পলিটিশিয়ান ছিলেন এবং এমপি ছিলেন। তো তার নাম আমরা বিশেষভাবে স্মরণ করি। তুমি যদি হৈমন্তী, কি তোমরা পড়ছো কিনা হৈমন্তী? জি স্যার, পড়েছিলাম। হৈমন্তী গল্পে ওনার নাম আছে। কৌতূহলী কল্পনার কিশলয়গুলোর মধ্যে যেন একটা কানাকানি পড়িয়া গেল, যাহাকে বার্কের ফ্রান্স রেভলিউশনের পাশ্চাৎ খাতা মুখস্থ করিতে হইবে, তাহার পক্ষে এই ভাবটা দোষের। হৈমন্তী কিন্তু নাটকও এই ইয়ে করছে, আছে না, নাটকটা আছে না ইয়াতে, এই যে নাটক আকারে কিন্তু। তো হৈমন্তীতে ওই যে এখন কথা শুনলাম, তো এই ওইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল যাহাকে বার্কের, হুইজ দা বার্ক, বলো বার্ক, বার্কে? এডমন্ড বার্ক। একটু এই লাইনটা পড়ো, আমি একটু আমার একটু হেল্প করতেছি একটা মিনিট। পড়ো এই অংশটা একটু পরে শোনো। স্যার এডমন্ড বার্কেরটা? হ্যাঁ, Edmund Burke, 12 January 1729 to 9 July 1797, an essayist, orator, and politician of 18th century. তিনি আইরিশ বর্ন হুইগ পলিটিশিয়ান ছিলেন। হৈমন্তী গল্পের তৃতীয় প্যারায় তার নাম উল্লেখ করা হয়েছে। অনেক বছর ধরে তিনি ব্রিটিশ হাউস অফ কমন্সে ব্রিটিশ হুইগ দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আমেরিকাতে ব্রিটিশ উপনিবেশ ও রাজা তৃতীয় জর্জের মধ্যকার বিরোধে তিনি উপনিবেশগুলোকে সমর্থন দিয়েছেন। তিনি ফরাসি বিপ্লবের চরম বিরোধী ছিলেন। তিনি বলেছেন, যদি সৎ ব্যক্তিরা কিছুই না করেন, তাহলে সমাজে দুষ্কৃতিকারীরাই প্রাধান্য লাভ করবে। ফেমাস স্পিচেস অফ এডমন্ড বার্ক, স্পিচ অন কাউন্সিলিয়েশন উইথ আমেরিকা। তিনি এই ভাষণে আমেরিকাকে সঠিক সুযোগ সুবিধা দিয়ে ইংল্যান্ডের অধীনে রাখতে প্রস্তাব করেছিলেন। স্পিচ অন ওকে মিস্টার ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন শোনো, রবীন্দ্রনাথের আমলে উনার নাম, উনার এই বইটা, কোন বইটা? এই ঠিক আছে, দেখে এই 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছে, একমাত্র লোক যিনি ফরাসি বিপ্লবের বিরোধিতা করেছিলেন, রাজতন্ত্রের পক্ষে অবস্থান করছিলেন, একমাত্র সাহিত্যিক। আর এই ইমিডিয়েট আমরা পরে পড়বো রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক যুগের কবিরা কিন্তু কি দ্বারা প্রভাবিত ছিল বলো? সবাই ফরাসি বিপ্লবের মূলনীতি দ্বারা প্রভাবিত ছিল, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব যে স্লোগানটা ছিল ওইটা দ্বারা কিন্তু প্রভাবিত ছিলেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই মনে রাখবা ফ্রান্স রেভলিউশন। হ্যাঁ, তাহলে ফ্রান্স রেভলিউশন, রিফ্লেকশন অন দ্য রেভলিউশন, ওই যে পড়ছিলাম আমি একটু আগে, বললাম যে ওই যে যাহাকে, ওই যে অপু, মানে যাহাকে রবীন্দ্রনাথ ঠাকুর যে হৈমন্তীতে বলছেন, যাহাকে বার্কের ফ্রান্স রেভলিউশনের পাশ্চাৎ কথা মুখস্থ করতে হবে, এই বার্কটা হলো এডমান বার্ক। অর্থাৎ বোঝা গেল ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন আমলে এই এডমান বার্কের এই যে রিফ্লেকশন অন দ্য রেভলিউশন অফ ফ্রান্স, অর্থাৎ ফ্রান্স রেভলিউশন বইটা আমাদের দেশে পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত ছিল। কথা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। এখন বলবা যে বার্ক কেন আমাদের দেশে, এডমান বার্ক কেন আমাদের দেশে এত জনপ্রিয়? মনে রাখবা তিনি দুই দেশে জনপ্রিয়, আমেরিকাতেও তাকে আমরা স্মরণ করে, আমেরিকাতেও ব্যাপকভাবে স্মরণ করা হয় এবং বাংলাদেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
তিনি সেই উম, সাহিত্যিক, তিনি সেই এমপি ছিলেন। তিনি প্রথমে ভাষণ দিলেন 1975 সালে। ভাষণের নাম হলো স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকা। তো তিনি বললেন যে ভাই, এই আটলান্টিকের পূর্ব পারে আমরা একটা ছোট্ট একটা দেশ, কিন্তু আমাদের দখলে আছে বিশাল আমেরিকা। হ্যাঁ, তো এই এত বড় দেশের মধ্যে ওরা 1776 সালে এত বড় দেশের মধ্যে আন্দোলন চলতেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। কি যে ওরা আমাদের মানে ট্যাক্স টাকাগুলো নিয়ে যাচ্ছে, হ্যাঁ, লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো বললো যে এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে এত বড় বিশাল ভূখণ্ড যদি ইয়া থাকে, কি থাকে বলো, মানে নিয়ন্ত্রণে থাকে, তাহলে তো আমাদেরই লাভ, তাই না? আমরা শক্তিশালী থাকবো। তো আমরা কাজ করি, ওরা আমাদের নিয়ন্ত্রণে থাকুক, ওদের পররাষ্ট্রনীতি আমাদের হাতে থাকুক, ওদের ইচ এন্ড এভরিথিং আমাদের হাতে থাকুক, কিন্তু ওদের অর্থনৈতিক স্বাধীনতা, ওদের করটা যেন আমরা না নিয়ে আসি, ওদেরকে আমাদের অধীনে রাখি। কিন্তু যত ধরনের সুযোগ সুবিধা ওরা চায়, ধরো পাকিস্তান থেকে যদি আমরা ইয়া না করতাম, পাকিস্তানের যদি আমাদেরকে সকল সুযোগ সুবিধা দিত, আমরা কি স্বাধীনতা লাভের কোনো দরকার ছিল? না স্যার। সুন্দর একটা রাষ্ট্র, বিশাল একটা রাষ্ট্র, তাই না? আমরা একদম ধরো কোনো ধরনের বৈষম্য করতো না। একটা অখণ্ড রাষ্ট্রের সব মৌলিক অধিকার যদি আমরা পাইতাম, 6 দফা যদি পূরণ হইতো, কোনো প্রবলেম ছিল কিনা? বরং আরো শক্তিশালী থাকতাম বিশ্ব দরবারে, না স্যার। পাকিস্তানিরা থাকতাম, আমরাও থাকতাম, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এখন কি হলো, তো উনি বললেন যে এই মানে ওরা যা চায় তা আমরা তাদেরকে দেই, তাদেরকে ইয়া করার দরকার নেই। কিন্তু এই ভাষণটা দিলেন কত সালে? বলো, এই ভাষণটা দেখিয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, ফাইন। এই ভাষণটা দিলেন কত সালে বলো? 1775 সালে। তার তার এই ভাষণের কি এই যে ভাষণটা, স্পিচটা দিলেন, এটাকে কি মূল্যায়ন করা হয়েছে? না মনে হয়। মনে হয় না, নাই হয়েছে। এই জন্য পরের বছর 4 জুলাই ওনারা স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, পরের বছর কত? 4 জুলাই স্বাধীনতার ঘোষণা। কথা বুঝছো কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এবার হলো 2 নম্বরে তার বিখ্যাত ভাষণ হলো স্পিচ অন মিস্টার ফক্সেস ইস্ট ইন্ডিয়া বিল। ভাষণটার নাম বলো। স্পিচ অন মিস্টার ফক্সেস ইস্ট ইন্ডিয়া বিল। মানে এটা স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল বলা হয় সংক্ষেপে। ইস্ট ইন্ডিয়া বিল হলো 1757 সালে কি হয়েছে বলো? পলাশী যুদ্ধ। একটা পুরো রিজিম পরিবর্তন হলো। তারপরে কি হলো, এবারে 64 সালে বক্সার যুদ্ধ হইয়া মোটামুটি নিলেন। 65 থেকে শুরু হলো অপকর্ম, দ্বৈত শাসনের মাধ্যমে। এইভাবে করতে করতে এই যে লর্ড ক্লাইভের যে অপশাসনের ফলে 1770 সালে কি হলো, কি দেখা দিল বলো? একটা দুর্ভিক্ষ। 1 কোটি লোক না খেয়ে মারা গেছে, 1 কোটি লোক ধারণা করা হয়। এইভাবে যে একটা অরাজক পরিস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইসা শুরুতে যা শুরু করছে, এটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন। অ্যাবাউট দ্য টিরেনি বলো, অপারেশন অফ ব্রিটিশ ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তিনি বললেন যে এই মানে এটার খেসারত দিতেই হবে একটা সময়। তো যাই হোক, এটার মূল্যায়ন করছেন, ফলে তারা ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত অনেক কিছু, যে শান্ত আইন টাইন অনেক কিছু করছেন, যে ওরা টেকনিক ফলো করছে। ফলো মানে হলো যে মূল জমিদারি প্রথা এটা তৈরি করছে। জমিদারি প্রথার মধ্যে জমিদার কি ব্রিটিশরা? না স্যার, এই দেশের লোকদের কিন্তু দিছে জমি, তার এই জমিদার বানানো হয়েছে। কিন্তু এই জমিদারের আওতাভুক্ত করা হয়েছে যদি সন্ধ্যার মধ্যে এই সময়ের মধ্যে কি না দেয় বলো? হ্যাঁ, এই সময়ের মধ্যে যদি কর না দেয়, তাহলে তার জমিদারি থাকবে? খাজনা। ফলে অত্যাচার কারা করছে আসলে? ব্রিটিশরা কেমনে করছে? ওই ব্রিটিশদের কি মানুষ দেখছে? অত্যাচার করতে কি ব্রিটিশদেরকে দেখছে, নাকি আমার এই স্বগোত্রীয় জমিদাররা করছে? আমাদের স্বগোত্রীয় মানুষেরা স্যার। বুঝছো? এই যে মনে রাখবা যে কুঠারে বলা হইলো কুঠার আর গাছ। শেখ সাদির গুলিস্তানের মধ্যে যদি পড়ো, কুঠারে গাছ বলতেছে, বৃক্ষ বলতেছে আর কি কুঠারে, বলে যে ভাই তুমি আমারে কেন মানে আঘাত করো? তুমি হইলো লোহা, আমি হইলাম কাঠ, আমরা তো দুইটা ভিন্ন জাতি, তুমি আমারে কেন আঘাত করতেছো? তখন কুঠার কারে বললো? গাছকে বলতেছে, শোনো ভাই, কাঠুরে যদি আমারে ধইরা তোমারে আঘাত করতো, তোমার কোপ দিত, তাহলে তার হাত রক্তাক্ত হয়ে যেত, হাত ভাঙচুর হয়ে যেত।
তো কি করছে, তোমারই এক ভাই তারে ডালা দিয়ে হেল্প করছে যেন তোমার কুবাইতে সুবিধা হয়। তোমরা কি আমার 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 উদাহরণ কি বুঝতে কষ্ট হয়েছে? না স্যার। জি না। বুঝছো? জি স্যার। ওকে, তো এই আর কি। তাহলে স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকা আর স্পিচ অন মিস্টার ফক্সেস ইস্ট ইন্ডিয়া বিল আর রিফ্লেকশন দ্য ফ্রান্স রেভলিউশন ডান। দ্য গ্রেটার দ্য পাওয়ার দ্য মোর ডেঞ্জারাস দ্য অ্যাবিউজ। এরকম ঘটনা বাংলাদেশে দেখার কথা না, অন্যান্য দেশে হয়তো দেখতে পারো, তাই না? আমরা বাংলাদেশের কিছু দেখিনি কখনো। দ্য গ্রেটার, ক্ষমতা যত বেশি অপব্যবহার তত বেশি। ক্ষমতা থাকলে আমার কাছে মনে হয় যে ছোটবেলায় না, ক্ষমতা ধরো আমি ওই গ্রামের আব্বা তো ওই যে কিছু শাকসবজির ইয়ে করতেন, অফিস থেকে এসে আমার নিয়ে দিতেন। তো আব্বা বলতো যে দাটা নিয়ে ইয়াতে আসো, ওই জমিতে আসো, ধরো মরিচ টরিচ বিভিন্ন শাকসবজি ইয়ে করতেছে না, দা কোদাল কুড়াল এগুলা নিয়ে যেতাম। তাহলে দা নিয়ে যাওয়ার সময় কি করতাম বলো? কাঁঠাল গাছ থেকে একটা কুপ দিয়া তোমার কাঁঠাল পাতা নিয়ে ছাগলটা খাওয়াইতাম, কচু গাছ থাকলে শাসা করে মারতাম, তাই না? এটাকে কি বলা হয় বলো? পাওয়ার। আমার স্কুলে মনে আছে শাহিন স্যার আমাদের কি দিয়ে বেত বানাই নিতেন কিন্ডারগার্টেন কেজি স্কুলে, হ্যাঁ, নিয়ে আমাদেরকে মারতেন। তো কোনো মতে আবার আবার লুকিয়ে কি করতাম বলো? স্যারের ব্যাটটা নিয়ে চুরি করে নিয়ে আসতাম, তাই না? ধরো স্কুল থেকে বাড়িতে আসার সময় মাঝে যত গরু ছাগল টাগল পড়লে একটা একটা করে কি দিয়ে আসতাম বলো? এটাকে বলা হয় কি? পাওয়ার। এই পাওয়ার যত বেশি পাওয়ার থাকলে দেখবে যে তুমি কি করতে মন চাইবে বলো? এক্সারসাইজ। তাহলে দ্য গ্রেটার দ্য পাওয়ার, আর এই পাওয়ার যত বেশি থাকবে এটা কি হবে বলো? ডেঞ্জারাস, দ্য মোর ডেঞ্জারাস দ্য অ্যাবিউজ। সুপারস্টিশন ইজ দ্য রিলিজিয়ন টু ফিবল মাইন্ডেড পারসন। কুসংস্কার যারা মানে, হ্যাঁ, এই যে আমি একদম আমার খালামার কথা বলছিলাম, কুসংস্কার মানলে দেখবা যে এটাই তার কাছে কিসের মতো বলো? কিসের মতো? রিলিজিয়ান। রিলিজিয়ন, ধর্মের মতো, তাই না? একদম পুরা সবকিছুতে। হ্যাঁ, ওকে, ফাইন ফাইন, ইউ আর নাইস। হ্যাঁ, তারপর হলো ফিয়ার ইজ দ্য মাদার অফ, ও এই কথাটা অনেক সুন্দর। পাওয়ার এন্ড অথরিটি সামটাইমস বট বাই কাইন্ডনেস। এটা কিন্তু সাংঘাতিক কথা, তুমি দেখছো? এটা কি? লাইনটা আরেকবার পড়ো। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না হইলেও লাইফের জন্য গুরুত্বপূর্ণ। পাওয়ার এন্ড অথরিটি সামটাইমস বট বাই আর সামটাইমস বট বাই কাইন্ডনেস। অস্ত্র দিয়ে হৃদয় ঝাঁঝরা করে ফেলা সম্ভব, কিন্তু হৃদয় জয় করা যায় না। মনে রাখবে একটা কথা, হ্যাঁ, বিনয় মানে সদ্য ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ, এটার কোনো নগদ অর্থনৈতিক মূল্য নাই। তুমি আমার সাথে আসসালামু আলাইকুম হ্যান্ডশেক করে হাসি মুখে কথা বললাম, আমি বললাম যে উফ ভাই কি সুন্দর একটা মোলায়েম, এত মোলায়েম আচরণ করলেন, নেন ভাই 100 টাকা নেন, আপনি খাইয়া, আমার খুব ভালো লাগছে। আমি কখনোই তোমার এই টাকা দেবো না, কিন্তু এটার সুফল মানুষ জীবনব্যাপী পায়। কথা বলছো কিনা? তো ওই যে তুমি যে ইয়াটা যেখানে রূঢ় হওয়ার দরকার ছিল, যেখানে মানে খুব রাগ প্রকাশ করতে পারতা, করো নাই। তো এটা কিন্তু তোমার দেখবা যে সামটাইমস পাওয়ার এন্ড অথরিটি আর সামটাইমস বট বাই কাইন্ডনেস, মানে দেখবা যে এটা দিয়ে তার হৃদয় জয় করে ফেলছে পুরো মানুষ। একটা হাসিতে হুমায়ুন আহমেদের যেই বলছিলেন যে একটা হাসি দিয়ে 3টা শীতকাল উষ্ণ রাখা যায়। কথা বলছো কিনা? বলছে আমার এই 3 শীতকাল কাঁথা দিও না, আমি শীতে কাঁপবো, কিন্তু তুমি যে আমার একটা হাসি দিছো মিষ্টি করে, সেই হাসি আমাকে উষ্ণ রেখেছে। মানে কথাটা কিন্তু অনেক টাচি। হ্যাঁ, তো হাওয়েভার এটাই মনে হয় লিটারেচার, তাই না? তাহলে এটা যদি আমরা এই চিন্তা করি, এটা কিসের লিটারারি টার্মে কিসের উদাহরণ হইতে পারে বলতে পারবা নাকি? কিসের সাথে যায়? ইউফেমিজম, তাই না? এডওয়ার্ড গিবন তিনি লিখছেন কি, একজন ইতিহাসবিদ ও ব্রিটিশ সংসদ সদস্য, তিনি লিখছেন দ্য ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ার। রোমান এম্পায়ার, রোমানটা আবার মনে রাখবার, রোমান এম্পায়ার কিন্তু 4টিখানি বিষয় না। রোমান এম্পায়ার, রোমান মানে রোম, ওই যে মনে আছে কিনা, রোমের দিকে তাকাও, রোম মানে ইতালি। ওই যে আইকে মানে ওই যে ইয়াটা আর কি, ওই যে সম্রাট রোমিওলাস, এই যে সূরা রোমের কথা বলছিলাম, এই রোমটাই তো পুরা তোমার পুরা আফ্রিকার উত্তর অংশ, পুরা ইউরোপ, পুরা এই এশিয়ার একটা উল্লেখযোগ্য অংশ, তুরস্ক থেকে শুরু করে ইরানের মাথা পর্যন্ত পুরাটাই তো রোমান সাম্রাজ্য। তো এই মনে রাখা যে সভ্যতার ক্রমবিকাশের সবচেয়ে লেটেস্ট সিভিলাইজেশন কোনটা বলো?
রোমান সিভিলাইজেশন। এবং তারপরে আমরা মিশরীয়টাকে নিতে পারি, যদিও মিশরীয়রা অনেক প্রাচীন, কিন্তু আধুনিক সভ্যতা বিকাশ মানে আধুনিকতার বিকাশে রোমানদের অবদান সবচেয়ে বেশি। এখন এই রোমান সাম্রাজ্য কিভাবে পতন হয়েছে দেখবে যে ধীরে ধীরে পতন হয়েছে। যেমন আমরা ইংল্যান্ড রোমানদের দখলে ছিল, রোমানদের কাছ থেকে কে নিয়ে গেছে তোমরা কি মনে করতে পারো এটা? সেকশনরা, জ্যাকসনরা। তাহলে কিভাবে ধীরে ধীরে রোমান সভ্যতার পতন ঘটলো, মানে ধরো দ্য ডিক্লাইন এন্ড ফল অফ মোগল এম্পায়ার বললে যা বুঝো, ঠিক রোমান এম্পায়ার নিয়েও তিনি লিখছেন। রোমান সাম্রাজ্যের ক্ষয় ও পতনের ইতিহাস 6 ঘন্টায় তিনি ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ হিসাবে। লেন্ডলি মারি, ফাদার অফ ইংলিশ গ্রামার। এই গ্রামার কত সালে লেখা হয়েছে বলো? এই যে গ্রামার বলে, এর আগে কিন্তু গ্রামার ছিলই না। গ্রামার কিন্তু লেটেস্ট। আগে কি ভাষা নাকি আগে গ্রামার? ভাষা। বুঝছো কিনা? হ্যাঁ, মনে রাখবা, সকল ভাষা আগে ভাষা তৈরি হয়েছে। আর হইলো যেমন আমরা বাংলা ব্যাকরণের ইতিহাস পড়লে এই যে নাথানিয়েল ব্রাসি হেলহেড একটু পরে পড়বো, উইলিয়াম ক্যারি, ওনারা এই যে মানে আজ থেকে 200, 250, 300 বছর আগের গল্প, তাই কিনা বলো? জি স্যার। জি স্যার। আর ইংরেজি সাহিত্য, ইংরেজিতে লিনলি মারি লিখছেন। এরকম আরবি গ্রামারেও কিন্তু আরবি গ্রামারের জনক কে জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আচ্ছা। হেরাসিম লেবেদেভ, তিনি বেঙ্গল থিয়েটারে কাজ করছেন, রাশিয়ার পরিব্রাজক এবং রাশিয়ার ল্যাঙ্গুয়েজ। তিনি 1975 সালে বেঙ্গল থিয়েটার নামে একটা নাট্যমঞ্চ স্থাপন করেন। সেখানে দ্য ডিসগাইজ এন্ড লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামক দুইটা নাটক বঙ্গানুবাদ করে এই দেশীয় পাত্রপাত্রী হেরাসিম লেবেদেভ। এটা তুমি নিশ্চয়ই বাংলা সাহিত্যে তোমার পড়ার কথা, ওনার নামটা সমসাময়িক ছিল, সেজন্য আমি এখানে সংকলন করছি। স্যার ওয়াল্টার স্কট, তিনি হলেন আইভেনহো লিখছেন। আইভেনহো, তার শ্রেষ্ঠ উপন্যাস আইভেনহো। বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে, বাড়ি স্কটল্যান্ডে। বলো স্যার ওয়াল্টার স্কটের বাড়ি কোথায়? প্রশ্ন। নিচে 4 জনের মধ্যে কে স্কটল্যান্ডের সাহিত্যিক? তাহলে ওয়াল্টার স্কট। বাংলার স্কট বঙ্কিমচন্দ্রকে বলা হয়। আইভেনহো তার শ্রেষ্ঠ উপন্যাস। প্যাট্রিয়টিজম। তবে এখানে মনে রেখো 2টা প্রশ্ন। প্যাট্রিয়টিজম কবিতাটা কার লেখা? স্যার ওয়াল্টার স্কট। ওয়াল্টার স্কট। আর দ্য প্যাট্রিয়ট নামে কবিতা কে লিখছেন? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। আমরা এই সামনে ভিক্টোরিয়ান পিরিয়ডে বলবো যে দাজ আই এন্টার এন্ড দাজ আই গো, এভাবে আমরা আসি, এইভাবে আছে। ওই যে প্যাট্রিয়ট আছে না, মানে মাশরাফির মতো আর কি, যখন তাকে স্বাগত জানাইতে বিশাল সংবর্ধনা জানানো হয়েছে, আবার যখন কয়েকটা খেলা খারাপ করা শুরু করছিল শেষের দিকে, তখন জিজ্ঞেস করছিল যে আপনি কবে বিরতি নেবেন, মাশরাফির সমালোচনা শুরু হয়েছিল। তখন মাশরাফি অনেক মানে আফসোস করে বলছিল কি, প্রথম আলোতে একটা নিউজ করছিল, নামটা হলো মাশরাফি দ্য প্যাট্রিয়ট। বলো নিউজটার নামটা কি? মাশরাফি দা প্যাট্রিয়ট। বাংলা লেখা রাখো এটা, মাশরাফি দ্য প্যাট্রিয়ট লিখে প্রথম আলোতে প্রথম আলো দেখে একটু সার্চ দিয়ে নিয়ে, যেহেতু আমি সামনে দ্য প্যাট্রিয়ট কবিতাটা পড়বো আমরা। দ্য প্যাট্রিয়ট কবিতাটা কে লিখছিল? রবার্ট ব্রাউনিং। আমি সামনে এই আগে পরবর্তী ক্লাসগুলোতে পাইবা। রবার্ট ব্রাউনিং এর দ্য প্যাট্রিয়ট কবিতা, প্যাট্রিয়ট যখন প্রথমে আসছিলেন, দেশপ্রেমিক, হ্যাঁ, ওনাকে লাল গালিচার সংবর্ধনা বিষয়, কিন্তু পরে যখন লোকেরা মানে তার ব্যাপারে ভুল বুঝতে শুরু করলো, পরে ওই লোকেরাই যারা তাকে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে, ওরাই তারা পাথর নিক্ষেপ করে হত্যা করছে। তাহলে মনে রাখবো যে এই যে মাশরাফি দ্য প্যাট্রিয়ট, যদি নিউজটা পড়ো, প্রথম আলোর খেলার পেজে দিছিল আর কি, উৎপল শুভ্র বা তারেক মাহমুদের লেখাটা হইতে পারে। লিখছে, শিরোনামটা ছিল মাশরাফি দ্য প্যাট্রিয়ট। কেউ যদি পাইলে বের করে। কেন আমি এখন বের করলে সমস্যা কি? স্যার আইভেনহো উপন্যাসের মূল কথাটা কি স্যার? বলতেছি, ধরো আইভেনহো ঐতিহাসিক উপন্যাস। ধরো শিরোনাম কি দেব না বলো? মাশরাফি দা প্যাট্রিয়ট। কোথায় গেল? বাংলায়, হ্যাঁ। প্যাট্রিয়ট বান কি ওয়াইদিয়া না? স্যার ওয়াই দিয়ে। প্রথম আলো, হ্যাঁ।
এই তো পাওয়া গেছে। শিরোনামটা আমি কি পাইছি, বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা দেখো, গলাটা যেন একটু ধরে আসছিল, তবু প্রশ্নগুলো চাপ কই কোথায় কই গেল? গলাটা যেন একটু দেখতেছো তো, গলাটা যেন একটু ধরে আসছিল, তবু প্রশ্নগুলোতে চাবুকের ধার, চেহারার অভিমানের চেহারায় অভিমানের কালো মেঘ। যে প্রশ্নটি মাশরাফি করেননি, মেঘের আড়াল থেকে উকি দিচ্ছিল সেটিও। দেশের হয়ে 18 বছর ক্রিকেট খেলে এই কি তবে আমার প্রাপ্তি। আচ্ছা যাক, আমি এবার আসো এই ওই কোন জায়গায় নিচ্ছে এটা দেখি। দ্য পেট্রিয়টের ব্যাখ্যা করছে। ও হ্যাঁ, প্রিয় মাশরাফি, লাইনটা পড়ো। প্রিয় মাশরাফি, রবার্ট ব্রাউনিং এর দ্য প্যাট্রিয়ট দেশপ্রেমিকের কারণ পরিণতির সে বর্ণনা আজ আপনার জীবনে কিছুটা হলেও সত্যি। ব্রাউনিং এর প্যাট্রিয়টের মতো আপনিও একদিন ফুলে ফুলে আচ্ছাদিত পথ দিয়ে হেঁটেছেন। যশ খ্যাতির পাগল করা সৌরভ আপনাকে বিমোহিত করেছে। আপনাকে অভিবাদন জানাতে এদেশের ক্রিকেটে বেজেছে ঘণ্টাধ্বনি। কিন্তু আজ সেই প্যাট্রিয়টের মতোই আপনার দুহাত অদৃশ্য পিচ মোড়ায় বাঁধা। বুঝছো কিনা, এরকম ওই যে প্যাট্রিয়টের পিছনে হাত দিয়ে বাইদা এরপরে তারে ইয়ে করছে আর কি। মানে কি করছে বলো, ওই মানে পাথর দিয়ে হত্যা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ। এরপরে তার কপাল কপালে বেয়ে বেয়ে আসে। আসা রক্ত আপনার বেলায় ঝরছে হৃদয় থেকে পাথর উনার খণ্ডের উনার মতোই। কপাল থেকে রক্ত বের হয়েছিল, আর আপনার বের হইতেছে কোথা থেকে? নির্দশা প্রশ্ন ছুটে যাচ্ছে আপনার দিকে, আপনার কান্না কেউ দেখতে পায় না। ওকে, পার্থক্য শুধু এখানে, ব্রাউনিং এর দেশপ্রেমিক পেয়েছিলেন তার কৃতকর্মের ফল, আর আপনি শাস্তি পাচ্ছেন একজন খেলোয়াড় হিসেবে ন্যূনতম মর্যাদাটুকু চেয়ে। দুঃখিত মাশরাফি, আমরা বোধহয় আপনাকে সেই সামর্থ্য এই ক্লিয়ার। তাহলে একটা ইয়েস দেখাই দিলাম আর কি। নাম হলো মাশরাফি দ্য প্যাট্রিয়ট। সেই বিখ্যাত প্যাট্রিয়ট কবিতাটা আমরা পড়বো। তবে দ্য প্যাট্রিয়টিজম কবিতা কে লিখছে? রবার্ট ব্রাউনিং। রবার্ট স্যার ব্রাউনিং। ওয়াল্টার স্কট। স্কট। ওয়াল্টার স্কট। প্যাট্রিয়টিজম হলো ওয়াল্টার স্কট, আর দ্য প্যাট্রিয়ট হলো রবার্ট ব্রাউনিং। হ্যাঁ, ওকে। আইভেন হু, এটা হলো ঐতিহাসিক উপন্যাস, মনে রাখবা যে একটু তোমার একটু বলে রাখি। আইভেন হু এর নায়ক ছিল, এটা স্কটল্যান্ডের ওই যে তোমার মানে বিভিন্ন দুর্যোগ মানে ইয়া থেকে হ্যাঁ, সে মোটামুটি উপযাচক হইয়া মানুষকে ত্রাতা হিসাবে উপস্থাপন করছিল। এজ লাইক এজ কিসের মতো, তোমার ওই যে থ্রি মাস্কেটিয়ার্স পড়ছো কিনা? থ্রি মাস্কেটিয়ার্স পড়ছিলাম, ভুলে গেছি। মানে ওই যে দেখবা যে মানে সে ত্রাতা হইয়াও মানুষের সামনে উপস্থাপিত হয়েছে আর কি, এরকম। আর একটু কথা শোনো, দাঁড়াও, এখানে একটা কথা আছে। ও বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাসের নাম কি বলো? দুর্গেশ নন্দিনী স্যার। দুর্গেশ নন্দিনী বুঝি না। মোটেও না, একটা একটা করে বলতেছে। রাজ সিংহ, থ্যাংক ইউ সো মাচ। রাজ সিংহ, মনে রাখো, ধারণা করা হয় রাজ সিংহের সাথে কিসের মিল আছে বলো? আইভেনহো। বুঝছো কিনা বিষয়টা? তো মানে বর্ণনার স্টাইল সব মিলাইয়া এটার সাথে মিল আছে, এই জন্য বাংলার স্কট বলা হয়। হাওয়েভার তাহলে আইভেনহো আর হলো কি বলো, প্যাট্রিয়টিজম, দুইটা মনে রেখো। লেডি অফ দ্য লেক মনে রাখতে পারো। ওয়েভারলি, তার ওই সবগুলা প্রথম যে একসাথে উপন্যাসের সমগ্রগুলাকে ওয়েভারলি বলা হয়, কিন্তু আমি দুইটা প্যাট্রিয়টিজম আর আইভেনহো এই দুইটার ব্যাপারে ছাড় দিতে চাই না। গ্রামার অফ পলিটিক্স নামের একটা বই লিখছেন হ্যারল্ড জে লাস্কি। অ্যাডাম স্মিথ আমেরিকা যেই বছর স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে, সেই বছর একটা বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, নামটা কি বলো? দ্য ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশনস। হ্যাঁ, ওয়েলথ অফ নেশনস। তাহলে ওয়েলথ অফ নেশনস অর্থনীতির উপর প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ, অর্থনীতির উপর রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ ওয়েলথ অফ নেশনস। ফেয়ার অফ ইকোনমিক্স, সরি, ফাদার অফ ইকোনমিক্স। তারপরে তিনি মনে রাখবা বাড়ি স্কটল্যান্ডে,
তিনি তার বইটার নাম হলো এনকোয়ারি ইনটু দ্য নেচার এন্ড কজ অফ দ্য ওয়েলথ অফ নেশনস। মূল সংক্ষেপে আমরা ওয়েলথ অফ নেশনস হিসেবে জানি। সালটা হলো 1976 সালে। তবে পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক, বাড়ি আমেরিকায়। দরকার নেই আমার, ওই হয়ে গেল। অ্যাডাম স্মিথের বাড়ি স্কটল্যান্ড। এবার হলো এখানে নাথানিয়েল ব্রাসি হেড, আমরা এই যুগের মধ্যে নিয়ে আসছি ওনাকেও। নাথানিয়েল ব্রাসি হেড সম্পর্কে একটু জানতে চাই। পড়ো, পড়ে শোনাও, পড়ে শোনাও, তাড়াতাড়ি কুইক, দ্রুত পড়ো। রাষ্ট্র ক্ষমতা লাভের পর ইংরেজ শাসকবর্গ দেশীয় ভাষা রপ্তকরণের আবশ্যকতা উপলব্ধি করেন। ইতিমধ্যে এদেশে মুদ্রণ ব্যবস্থা প্রচলিত হলে ইংরেজদের বাংলা শেখাবার উদ্দেশ্যে নাথানিয়েল ব্রাসি হেড 1776 খ্রিস্টাব্দে বাংলা টাইপ সহযোগে রচনা করেন এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। শোনো, গ্রন্থটি আবার মূলত একটু পর্যন্ত আগে ইংরেজি থামো। বইটার নাম হলো, বলো, এ গ্রামার অফ দ্য, একদম পুরো অরিজিনাল বইয়ের ছবিটা তুমি দেখো এখানে। বইটা হলো এ গ্রামার অফ, ওনার নাম কি বলো? নাথানিয়েল, বলো। নাথানিয়েল ব্রাসি হেড। না, দাঁড়াও, নাথানিয়েল বেঙ্গাল বলো। নাথানিয়েলের সাথে কি মিললাম? নাথানিয়েল বেঙ্গাল, ছন্দ মিলে দিলাম, নাথানিয়েল বেঙ্গাল। হ্যাঁ, নাথানিয়েল বেঙ্গল। হ্যাঁ, মনে রাখবো যাচ্ছে। ওকে, ইংরেজরা বাংলা শিখতে যাচ্ছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এরপরে। গ্রন্থটি 1778 খ্রিস্টাব্দে হুগলি প্রেস থেকে মুদ্রিত হয় এবং এতে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ ও উদ্ধৃতিতে বাংলা হরফ ব্যবহৃত হয়। এর এই প্রথম, কাছাকাছি ইতিমধ্যে সময়ে বাংলা টাইপ সহযোগে প্রথম গ্রন্থের নাম হলো কি বলো? এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এর কাছাকাছি সময়ে খ্রিস্টান পাদ্রীগণ বাংলা গদ্যে আরো কিছু পুস্তক রচনা করেন, যার সবগুলিরই উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার। এক কথায় বলা যায় যে শাসন কার্য পরিচালনা ও ধর্মপ্রচারের প্রয়োজনেই 18 শতকে বাংলা গদ্য চর্চার প্রকাশ ঘটে। তাই তাতে সাহিত্য সৃষ্টি হয়নি। রাজকার্য পরিচালনায় আইন গ্রন্থের বাংলা অনুবাদই প্রথমে প্রয়োজন হয়। তাই এই সময়ে কিছু আইন গ্রন্থের অনুবাদ প্রকাশিত হয়। এক্ষেত্রে 1778 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হ্যালহেডের পরে উল্লেখযোগ্য হলেন ফরেস্টার। তিনি ওয়ালিসি কোড 1793 ও শব্দকোষ 1799 বাংলায় অনুবাদ করেন। এ দুটি মৌলিক রচনা না হলেও এ থেকে বাংলা গদ্যের প্রকৃতি সম্পর্কে ধারণা জন্মে। 19 19 শতকে শতকে এই এই গদ্য। গদ্য প্রচেষ্টা আরো বেগবান ও ওকে, সমৃদ্ধ হতে থাকে। হ্যাঁ, এবার মনে রাখবো যে ওই যে এই বাংলা ওই যে আমরা বলছিলাম যে ব্যাকরণটা কিন্তু ভাষার পরে হয়েছে। আর বাংলা ব্যাকরণ কাদের হাত দিয়ে, কাদের প্রচেষ্টায় মূলত শুরু হয়েছে সেটা বলো। বাংলা ব্যাকরণটা ব্রিটিশ। ব্রিটিশদের মধ্যে, কারণ ওনাদেরকে মানে ব্যাকরণের মাধ্যমে তো মূলত কি শিখবে বলো? ভাষা শেখার অন্যতম একটা অন্যতম উপায় কি বলো? ব্যাকরণ না? আমরা ধরো জি স্যার। এখনো না ইয়ার উপর চাপ দিছি, কিন্তু এর আগে তো গ্রামার ট্রান্সলেশন বাইরে ছিল। ব্যাকরণের উপর নির্ভর করে কিন্তু আমরা অনুবাদ চর্চা করতাম বা কথা বলা শিখতাম, তাই না? জি স্যার। ওকে, তো আরেকজন হলো এই সমসাময়িক আরেকজন বিখ্যাত ছিলেন, ওনার নাম হলো উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি হলো, তিনি হলেন, মনে রাখবা যে ওরা কিন্তু একটা রাজকর্মের সাথে সাথে কিন্তু ধর্মেরও ব্যাপকভাবে মিশন চালাইছিলেন, তাই না? অনেক যথেষ্ট ইয়ে করছে এবং কালজয়ী কিছু কাজ করে দিয়ে গেছে। মনে করো বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা কত? অল্প না, খুবই কদাচিৎ, কিন্তু ওদের কিন্তু এমন কিছু জায়গায় রেখে গেছে। ধরো বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা কলেজের নাম বলো, মেয়েদের আর ছেলেদের যাই বলো, শীর্ষস্থানীয় কিছু স্কুলের নাম বলো, দেখবে যে কাদের তৈরি করা। এবং এখনো ওদের আধিপত্য শতভাগ, ওদের মানে প্রিন্সিপাল থেকে শুরু করে সবগুলো অন্য কারোর হাতে যাওয়ার স্কোপ আছে না স্যার, ওরাই। নটরডেম কলেজ, হোলি ক্রস বলো, নটরডেম বলো, সেন্ট গ্রেগরি বলো, সেন্ট জোসেফ বলো, তাই না? জি স্যার। এরপরে ওকে, তারপরে ঠিক আছে। তো তিনি মনে করেন হি ট্রান্সলেটেড দ্য বাইবেল ইনটু বেঙ্গালি, উড়িষ্যা, অসমীয়, অ্যারাবিক, হিন্দি, সংস্কৃত। কি আমরা কি ব্রেইন চিন্তা করছি, আমাদের ব্রেইন ইংল্যান্ড থেকে আসছে, বাইশা বুইশা আসছে, আইসা বাংলা আর উড়িষ্য, অসমীয়, আরবি, হিন্দি, সংস্কৃত 6 ভাষায় অনুবাদ করছেন। হ্যাঁ, বাইবেলকে। কিন্তু বাইবেল ইংরেজি অনুবাদ করছে কি? আজকে পড়ছিলাম, মনে আছে?
জন উইকলিফ, জন উইকলিফ। ওকে, তারপরে হলো গ্রামার অফ, তিনি লিখছেন গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি দুইটা বইয়ের নাম মনে রেখে দিলাম। ওই নাথানিয়েল লিখছেন গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আর তিনি লিখছেন গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। কারণ উইলিয়াম কেরিতে ই আছে, আর বেঙ্গালিতে ই আছে, বুঝছো কিনা? বলো নাথানিয়েল বেঙ্গল, কেরি বেঙ্গালি, বলো। নাথানিয়েল নাথানিয়েল বেঙ্গল, কেরি বেঙ্গলি। বেঙ্গলি। বই কিন্তু একই, গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, আর গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, বুঝছো কিনা? একটা হলো বেঙ্গল, একটা হলো বেঙ্গালি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। ওই যে বোধ প্রকাশ শব্দশাস্ত্র, ফিরিঙ্গি কাদের বলো তো? এটা ফিরিঙ্গি কাদেরকে বলা হয়? হু আর ফিরিঙ্গিজ? পর্তুগিজের বলা হয় ফিরিঙ্গি। হ্যাঁ। ওকে, এবার হলো রুশু, যিনি ওই যে লিবার্টি ইকুইটি ফ্র্যাটার্নিটি, স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব স্লোগানের যিনি জনক, তিনি হলেন রুশু, জাজেক রুশু। তো তার বিখ্যাত দুইটা গ্রন্থ, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, আর একটা হলো কি বলো, এমিল। সোশ্যাল কন্ট্রাক্ট ইয়ার মধ্যে হলো রুশুর, এটা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে কি করছে, ওই যে বঙ্গবন্ধু উৎকর্ষের সর্দার ফজলুল করিম। বাবা দাঁড়াও, রোহমা একটু থামো। হ্যাঁ, আচ্ছা। তো কি রুশুর এই বইটাকে ফরাসি বিপ্লবের একটা আদর্শ রাষ্ট্রের কাঠামো কি হবে, একটা আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, রাষ্ট্রের দর্শন কি হবে, নীতি নৈতিকতা কি হবে, এটার একটা কালজয়ী গ্রন্থের নাম হলো সোশ্যাল কন্ট্রাক্ট। আর এমিল নিয়ে আমি তোমার একটা কথা বলতে চাই। এমিল হলো রুশুর তার শিক্ষা দর্শন গল্পের ঢঙ্গে এমিল গ্রন্থটি বিবৃত করেছেন। আমি তোমার একটু বলে রাখি, মনে রাখবা যে তুমি যে ক্লাস 1 এর মধ্যে পড়বা হাট্টিমা টিম, ক্লাস 2 তে পড়বা ছেলেরা আইমেরা, ক্লাস 7 এ পড়বা কান্ডারি হুঁশিয়ার দুর্গমিগিরি কান্তার মরু, এটা কে তৈরি করছে? এই বুদ্ধিটা কে দিল? মনে রাখবা, কারিকুলাম প্রণয়নের পেছনে এটা একটা শিক্ষা দর্শন আছে, দার্শনিকদের অবদান আছে। আমার লাইনটা আরেকবার বলো। শিক্ষা কারিকুলাম প্রণয়নের পেছনে কাদের অবদান আছে? দার্শনিক। যেমন প্লেটোর দার্শনিকদের অবদান অবদান আছে, রয়েছে। সক্রেটিসের অবদান আছে, ওনাদের যেমন সর্বশেষ রুশুর অবদান আছে। যেমন ধর রুশু থেকে এই শিক্ষা দর্শন কিভাবে নেওয়া হয়েছে। যেমন রুশু তার এমিল গ্রন্থের মধ্যে তিনি দেখাইছেন এমিল কিভাবে বড় হয়ে উঠতেছে। ধরো এমন আমি ধরো রুহামারি গল্প করছে, ধরো ইনি প্রকৃতিতে চলে গেছেন, গ্রামের মধ্যে চলে গেছেন, এমিল নামের একটা ছেলেরে নিয়ে তিনি তার চিত্র, সে কিভাবে ছোট থেকে বড় হয়ে উঠছে। ধরো একটা সময় কি আমি প্যান্ট শার্ট পরতেছি, ঠিক আছে, প্যান্ট শার্ট পরতেছি, এখন রুমা বললো যে বাবা তুমি কি বাইরে যাচ্ছ? তাহলে প্যান্ট শার্ট পরলে বাইরে যাই, এই কথাটা তার কত বছর বয়সে তার জ্ঞানটা হয়েছে? আমার কথা বুঝছো কিনা? তারপরে হলো 2 নম্বরে আবার ধরো এখানে কি আমি বললাম যে 2 যোগ কত, 2 2 4 সে এটা 4 পারতেছে, কিন্তু 4 এর মধ্যে যে 2 আছে এটা তার মাথায় নাই। বা সে দেখতেছে এটা কত বছর বয়সে শিখলো, এটা আমি রাইট করে রাখতেছি। এরপরে আমি দেখলাম যে সে বললো যে বাবা এই মুরগ একটা জিনিস, এরপরে কবুতর একটা জিনিস, হাঁস একটা জিনিস, এগুলো আলাদা আলাদা, কিন্তু সবগুলোই যে পাখি এটা কিন্তু তার মাথায় নাই। এইভাবে ধীরে ধীরে কোন বয়সে সে কি শিখছে, কোন বয়সে সে কি শিখছে তার ঘটনা পঞ্জিগুলা লিপিবদ্ধ করছেন। এমন একটা বইয়ের নাম হলো এমিল। পুরো বইটার নাম কি? এমিলি। এমিলি না, এমিল। হ্যাঁ, এমিলি আমরা এমিল, আমি আগে জানতাম এমিল, আমাদের ক্লাসে স্যার পড়াইছিল এমিলি মাথায় ছিল, পরে দেখছি যে এটা এমিল। ওকে, এই যে দেখছো বালকের বেড়ে ওঠার ঘটনা বর্ণনা করা হয়েছে। রুশু তাকে শহরের নিয়ে যান, ঠিক আছে কিনা, বাচ্চা কিভাবে 3 ভাগে ভাগ করছেন, 12 বছর পর্যন্ত একটা ভাগ, এরপরে হলো 16 বছর পর্যন্ত, বুঝছো কিনা, তারপরে হলো 3টা ভাগে এরকম প্রত্যেকে। এই তোমার এই প্লেটো আবার এরকম ভাগ করছেন। এরপরে তোমার কিনা এই যে যারা এরিস্টটলের একটা ভাগ আছে। তারপরে শিক্ষা ভুলে গেছি নামটা ওইগুলা, প্রত্যেকেরই দার্শনিকদের অবদান আছে। তাহলে একটা শিক্ষা দর্শনে, শিক্ষা কারিকুলামের দার্শনিক অবদান যারা রাখছেন তাদের মধ্যে একজন হলো রুশুর বিখ্যাত বইয়ের নাম হলো এমিল। ক্লিয়ার? এর মধ্যে তিনি তার শিক্ষা দর্শন উপস্থাপন করছেন। আরেকটা বইয়ের নাম মনে রাখতে পারো, ডিসকোর্স অন দ্য অরিজিন এন্ড ফাউন্ডেশন অফ ইনইকুয়ালিটি। তিনি এর মধ্যে, এই গ্রন্থের মধ্যে আলোচনা করছেন মানুষের মধ্যে অসাম্য, এটা একদম পুরো মানুষ জন্ম থেকেই এটা একটা হিউম্যান টেন্ডেন্সি।
প্রাগৈতিহাসিক, একদম অসাম্য। এই যে এই জাত পাতের বিভাজন কখন থেকে শুরু হয়েছে, এই সমাজ বিভাজনটা কিভাবে শুরু হয়েছে, উঁচু নিচু কিভাবে তৈরি হয়েছে, এগুলো তিনি এই গ্রন্থের মধ্যে আলোচনা করছেন। ওকে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। কেউ কি বলতে পারবে এটা কিসের উদাহরণ? নাই, এন্টিথিসিস। থ্যাংক ইউ সো মাচ। একই সাথে এটা প্যারাডক্স। কেমনে প্যারাডক্স? বললেন যে ভাই আপনি আপনি বললেন মানুষ জন্মসার দিন, আবার বলতেন যে শিকলে পড়ার দিন। প্রথমে শুনলে কন্ট্রাডিক্টরি মনে হয়, কোথায় কই কোনো তো চেইন নাই, তার পায়ের মধ্যে তো আমি শিকল দেখি নাই। পরে দেখতেছি না, ঠিকই উল্টাপাল্টা কাজ করতে পারে না, মানে সমাজ বিরুদ্ধে কোনো কাজ যাইতে পারে না, একদম সোজা পথে চলতে হয়। উল্টাপাল্টা কাজ করলে হ্যাঁ, তাই না? খুব সাবধান। এরকম ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। প্যাশেন্স ইজ বিটার বাট ইজ ফ্রুট ইজ সুইট। হ্যাঁ, এই যে ধৈর্য তিক্ত কিন্তু ফলাফল তিতা, আবার ফলাফল মধুর কিভাবে হয়? কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি স্পিচ। একই সাথে অ্যান্টিথিসিস, একই সাথে এই যে বিটার সুইট। হ্যাঁ, বিটার আর কি বলো, সুইট। তাহলে একই সাথে অ্যান্টিথিসিস, একই সাথে প্যারাডক্স। আশা করি ক্লিয়ার, তাই না? লাস্ট আমাদের এখানে ভলতেয়ার, ওনার নাম হলো ভলতেয়ারের নাম হলো পুরা আসল নাম হলো ফ্রান্সিস মেরি ওরোয়ে। তিনি তার বিখ্যাত গ্রন্থের নাম হলো ক্যান্ডিড। তবে ক্যান্ডিডা কে লিখছিল মনে রাখবা? ক্যান্ডিড কে লিখছে? জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো। মনে রাখবা ক্যান্ডিড শেষে ই আছে, আর ভলতেয়ারের শেষে কি আছে বলো? ই বলো, আছে, ক্যান্ডিডের শেষে ই আছে আর ভলতেয়ারের শেষে কি আছে বলো? ই আছে। ই আছে, হ্যাঁ। তারপরে হলো একটা চমৎকার কথা বলছিলেন, ইফ গড ডিড নট এক্সিস্ট, পৃথিবীতে যদি স্রষ্টা নাই থাকতো, ইট উড বি নেসেসারি টু ইনভেন্ট হিম। পৃথিবীতে স্রষ্টা বলে যদি কেউ নাই থাকতো, তাহলে মানুষ একজন স্রষ্টাকে খুঁজে তার আরাধনা করত। তাহলে ইফ গড ডিড নট এক্সিস্ট, ইট উড বি নেসেসারি টু ইনভেন্ট হিম। মানে একজনের মাইনা তো মানতে হয় জনলে। ওকে, তুমি যদি বলো এই বইয়ের মধ্যে সবচেয়ে মানে হৃদয়ে ধারণ করার মতো কোটেশন কোনটা, তোমরা আল্লাহর রাসূলের মুখস্থ করে ফেলবা। আই ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট ইউ সে, I disapprove of what you say, but I will defend to death your right to say it. তুমি যা বলো আমি তা মানি না, আমি আমার মতো অনুবাদ করছি, কিন্তু আমি তো তোমার কথা বলার অধিকার বা বাক স্বাধীনতা রক্ষা করব। এক কথায় পরিষ্কার ভাবে, তুমি গরুর মাংস খাও, আই ডোন্ট এগ্রি, আমি এটা সহ্য করতে পারি না, কিন্তু তুমি খাওয়ার অধিকার আছে। তুমি মূর্তি পূজা করো, মূর্তি পূজা আমি নেভার, আমি জীবনে করবো না, এটা আমি মানতে পারি না। আমি মূর্তি পূজা হারাম আমি মনে করি, কিন্তু ইউ হ্যাভ দ্য রাইট, তোমার এই কাজ করার অধিকার আছে। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি সংগ্রাম করব। একটা কথা মনে রেখো যে ভিন্ন মত, যে মত প্রকাশের আমাদের দেশের একটা বড় সমস্যা হইলো কি বলতো? অসহিষ্ণুতা। অসহিষ্ণুতা, অসহিষ্ণুতা মানে কেউ কিছু বললে আমাদের চামড়া প্রচন্ড পাতলা, মানে ধরো প্রচন্ড ভাবে এগ্রেসিভ হয়ে যায়, তাই না? যে আমি যে মানে তোমার যে একটা ভিন্ন মত প্রকাশের ইয়ে আছে, হাজব্যান্ড ওয়াইফের যে ধরো সংঘাত, একটাই কারণ। কি কারণ জানো কিনা? তুমি যা বলতেছো আমি তা মানতেছি না, এবং আমার যে চাওয়াটা এটা তোমার উপর চাপাই দিচ্ছি। এই যে স্বৈরতান্ত্রিক মনোভাবটা, মনে রাখবা যে দুইজন মানুষ একদম ভিন্ন ক্যাটাগরির হইতে পারো, কিন্তু ওরা ভালো থাকতে পারো, জাস্ট যদি তুমি তাকে মূল্যায়ন করো। পৃথিবীতে তাহলে হচ্ছে ডেনমার্ক সুইডেনে, স্যার ডেনমার্ক সুইডেনে যে কোরআন পড়াচ্ছে, এটা কি তাহলে ওদের ঠিক? তাহলে মনে রাখবা যে এই জন্য তো এটা ভালো করে পড়তে হবে। কিন্তু মনে রাখবা যে একটা হলো যে কারোর অনুভূতিতে আঘাত দিয়া তোমার, তুমি বলতেছো যে এরকম যে মনে রাখবা একটা হলো অনুভূতিতে আঘাত দিয়া আমি ভিন্নমত পোষণ করি, মানে যে আমি তোমারটা মানি না, কিন্তু ওই এটার নাম কি আরে কারে বলতেছি, ভলতেয়ার। ওই ভলতেয়ার ইয়েতে দেখবা যে কারোর ধর আমি তোমার, তার মানে কি এটা ব্যাখ্যা করছিলেন এখানে উনি, তার মানে কি আমি তোমার বাবা মারে গালাগালি করতেছি, এটার নাম মত প্রকাশ? এটার নাম কি মত প্রকাশ? না। মত প্রকাশের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন অন্য কারোর অধিকার লঙ্ঘিত না হয়। কথা বলছো কিনা? আমি মনে করি যে আমি এই বিশ্বাস পোষণ করি যে আমি মনে করি যে ধরো মানে অনেক কিছু এরকম, কিন্তু তার মানে এটা না যে যেটা তোমার হৃদয়ে কি করবে বলো, ছেদ করবে। আমি ভিন্ন মত পোষণ করি, কিন্তু তোমার মতের উপর কি করি না বলো, আঘাত করি না। তোমার মতকে আঘাত করার কথা বলা হয়েছে নাকি ভিন্ন মত পোষণ করার কথা বলা হয়েছে?
কথা বুঝছো না ভিন্ন। কিন্তু মনে রাখবা, তোমার মতের উপর আক্রমণ করার কথা বলা হয় নাই। এটা হলো যে তুমি তুমি তবে ধরো আমি এই বাংলাদেশে এই পন্থা আমি অবলম্বন করি, মানে ধরো বাংলাদেশের বিভিন্ন দল মত আছে, আমি এই মতটা অনুসরণ করি, ওয়েলকাম, তুমি করতে পারো। কিন্তু এটা কলেজে তোমার পিটাই আমরা দিলে ফেলবো এমনটা না। ওকে, লাইনটা আরেকবার বলো, লাইনটা কি? I disapprove of what you say, but I will defend to death your right to say it. ওকে, এটা যদি পারিবারিক জীবনে কাছে লাগাইতে পারো তাহলে কিন্তু জীবন সার্থক, জীবনে মোটামুটি ক্যাচুয়াল কাম হবে। একটা এখান থেকে আমি বলি তোমার, ওই যে বারবার বলি, জয়ী হওয়ার যে একটা পাশবিক টেন্ডেন্সি আমাদের আছে, পাশবিক টেন্ডেন্সি পারিবারিক ভাবে, সাংসারিক ভাবে, কাছের মানুষদের কাছে জয়ী হওয়ার একটা পাশবিক টেন্ডেন্সি আছে আমাদের মধ্যে, মনে রেখো। আমি সেরা, আমার কথাই ঠিক, ঠিক আছে কিনা, আমি সুপিরিয়র, এইটার কারণে আমাদের যত সহিংসতা গুলা তৈরি হয়। মনে রাখবা যে সব সময় একটা ফিলোসফি মনে রাখবা যে কাছের যারা মানুষ আছে তাদের কাছে পরাজিত হইবা, আর তাদেরকে জয়ী করলে তার ভেতরে যে প্রশান্তি তৈরি হয়েছে ওইখান থেকে প্রশান্তি নেওয়ার চেষ্টা করবা। যে তুমি আমার পরাজিত করছো, তর্কে জড়াইয়া ওরে জিতাইয়া তুমি হারবা, এটা নবীদের সুন্নত। মানে এরকম মানে ধরো ওই কাছের মানুষদেরকে জিতাই দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজি জিতাই দিচ্ছেন, ধরো তুমি কি করলা, একটু ভুল কইরা কিছু বকা নিয়ে নিলা, তাতে কি হলো, এরিস্টটলের ভাষায় এটাকে বলা হয় পারগেশন। তুমি কিছু কাছের মানুষকে সেজন রাগ খুব অভিমান গুলো তোমার উপরে হামলায় দিতে পারে, তাতে সে প্রশান্তি লাভ করতেছে, তার ভেতরে একটা ইয়ে হয়েছে। মনে রাখবা, কেউ কেউ যেন তোমার উপর রাগ গুলা একদম নির্বিঘ্নে তোমার উপর ঢেলা দিতে পারে, তাহলে লাভটা কার হইলো বলো, তোমার না ওর? ইচ্ছা মতো তোমার ঝেড়ে, হ্যাঁ, মানে তোমার না ওর, যে তোমার উপর ঝাড়ছে সে হালকা হয়েছে। তো এটা তুমি যে ওরে ভালোবাসো, তুমি যে ওর কল্যাণ চাও, এটা একটা বড় প্রমাণ যে তার এই কটু কথাগুলো তুমি খুব সহজে হরমোজন করো। ওকে, ইট ইজ ডেঞ্জারাস টু বি রাইট হোয়েন দ্য গভর্নমেন্ট ইজ রং। কি সাংঘাতিক কথা, তাই না? এটা কিন্তু ইট ইজ ডেঞ্জারাস টু বি রাইট হোয়েন দ্য গভর্নমেন্ট ইজ কি বলো, রং, তাই না? Judge a man by his questions rather than his answer. কি চমৎকার কথা। Every man is guilty of all good he did not do. যতগুলা ভালো কাজ ছিল এটা না করতে পারার জন্য আমি কি বলো, অপরাধী। ভালো কাজ করার সুযোগ ছিল, করি নাই, আমি কি বলো, অপরাধী। অপরাধী। বুঝছো কিনা? ভালো কাজ করার সুযোগ ছিল, করি নাই। ওকে, তাকে হেল্প করার সুযোগ ছিল, করি নাই, আমি অপরাধী। ওকে, ভলতেয়ার আমার খুব পছন্দ, রুশো ভলতেয়ার। তুমি বুঝো না, একটা চিন্তা তো পুরা, মানে ওরা কত কত বড় প্রভাবশালী দার্শনিক হইলে পুরো একটা সমাজ পাল্টাই ফেলার ভিতরে, মানে আইডিওলজি দিয়ে সমাজ পাল্টাই ফেলছে, পুরো সমাজ, পুরো একটা বিপ্লবের অনুঘটক। ওকে, হ্যাঁ, এবার তাহলে আমরা মোটামুটি এখানে জানলাম, ডান। এরপরে আমি একটু সিনপসিস টানবো, কার আমরা জানবো একটু 10 মিনিটে আমি তোমাদেরকে ধারণা দিয়ে রাখি আমরা কাকে কাকে পড়বো ভিক্টোরিয়ান পিরিয়ডে, একটু দেখে রাখো। আগামী ক্লাসে ভিক্টোরিয়ান ইয়েটা করবো, ভিক্টোরিয়ান পিরিয়ডটা পড়বো। তো ভিক্টোরিয়ানে একটু দেখো, আমি শুধু নামগুলো পড়ে যাবো তোমাদের জন্য, একটু আগে পড়ে রাখলে তোমাদের সুবিধা হয়। নাম হলো ভিক্টোরিয়ান, রানী ভিক্টোরিয়া, হ্যাঁ তাই না? ভিক্টোরিয়া সম্পর্কে আমি প্রথমে 4-5 মিনিট বলবো। রানী ভিক্টোরিয়া, আমি ভিক্টোরিয়াকে অবশ্যই পছন্দ করি, পছন্দ করার মতো তার সকল কারণগুলো ছিল। এবং আরো বড় কথা হলো ভারতবর্ষের সাথে ভিক্টোরিয়ার অনেক মিল ছিল। আমরা একটা সিনেমার কথাও একটু ট্রায়াল দেখছিলাম, একটু ট্রেলারটা দেখছিলাম, মনে আছে কিনা ট্রেলারটা? নামটা কি ওনার, নাকি ভিক্টোরিয়ার একজন যে কাছের মানুষ ছিল ভারতবর্ষে? কবির নামের না, কবির, কবির খান, আব্দুল করিম সালমান স্যার। খান, আব্দুল করিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিক্টোরিয়া এন্ড আব্দুল। আসলে এটা মুভি, আসলেই এটা করিম কাহিনী, এই আব্দুল করিম, ঠিক এই যে আব্দুল করিম অরিজিনাল ছবি। যখন রানী মারা গেছে একদম পুরা, তাকে শুধু নতুন একটা পাঞ্জাবি পায়জামা পরাইয়া, একটা পাগড়ি পরাইয়া, $কয়েকশো দিয়া, হ্যাঁ, মানে বাংলাদেশে, ভারতবর্ষে পাঠাই দিচ্ছেন, নীরবে নির্বিঘ্নে একটা রুমের মধ্যে সারা জীবন থাইকা সেখানে মারা গেছেন। ঠিক আছে কিনা? কারণ
আর কি। হ্যাঁ, এই যে দেখো, রানীর মৃত্যুর পর করিমের সাথে তার প্রেম কাহিনীর সব প্রমাণ মুছে ফেলতে স্থিরচিত্র, চিঠিপত্র সব জ্বালিয়ে দিয়েছিল তার ছেলে। হ্যাঁ, এই যে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল। হ্যাঁ, দেখছো? তো যাই হোক, আমরা আলফ্রেড টেনিসনের নাম পড়বো। তিনি এই যে আমি কথা ছলে বলে ফেলছিলাম কিনা, এই মেমোরিয়ামের কথা দেখছো, বলছিলাম না একটু আগে, তার বন্ধুর মৃত্যুতে লিখছিল একটা এলিজি। জি স্যার। হ্যাঁ, এরপরে পর্ব, এগুলো এগুলো মজার মজার অনেক গল্প আছে এখানে, গল্পগুলো শোনাবো। তারপরে মনে হয় আমি আগামী ক্লাসে গ্রিক লিটারেচার নিয়ে একটু কথা বলতে পারি হয়তো, কি কি দিয়ে শুরু করি আল্লাহ জানে। তারপরে ক্লাস মিস করো না। তারপরে হলো রবার্ট ব্রাউনিং। এই ড্রামাটিক মনোলগের নাম তো নিশ্চয়ই তোমরা আজকে এই প্রথম শুনলা, তাই না? না স্যার, লিটারেরি টার্মে পড়াইছে। এক কবিতা, আচ্ছা ওকে। এরপরে এই যে দ্য প্যাট্রিয়ট কবিতাটা কে লিখছে? রবার্ট ব্রাউনিং। মাশরাফি দা প্যাট্রিয়ট, তাই না? ম্যাথিউ আর্নল্ড, জি বাংলা স্যার। সাহিত্যের দুঃখবাদী কবির মতো তিনি হলেন যে তার এই যে এলিজি লিখছেন, অনেক দুঃখের কবিতা লিখছেন, এই জন্য তাকে বলা হয় এলিজিয়াক পোয়েট। বলো কি বলা হয়, বলো? এলিজিয়াক। চার্লস ডিকেন্স, হ্যাঁ, ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশন, হ্যাঁ, এ টেল অফ টু সিটিজ। কিন্তু এ টেল অফ এ টাফ কে লিখছিলেন মনে আছে? জনাথন সুইফট। অলিভার টুইস্টের একটা সিনেমা আছে, সিনেমাটার নাম তুমি দেখতে পারো, সিনেমাটার নাম হলো মানিক। বলো নামটা কি? মানিক। তো চলো একটু 30 সেকেন্ড একটু মুভি এটা দেখো একটু। হ্যাঁ, এই দেখো, নাম হলো মানিক। ও মা গো, মানিক দিয়ে কত কিছু আসে। মানিক, মানিক মিয়া, দেখি মানিক দিয়ে কি আসে। ওরে, মানে কি দিলে আসবে বলো? মুভি, হ্যাঁ, ও জিতেরও মুভি আছে। ওরে, ওরে মানিক তো আসতেছে না আমার, সেই মানিক দ্বারা। তাহলে কি লিখলে আসবে? বিজলি বরণ সেন দিলে আসে কিনা দেখি। পাওয়া গেছে। এই যে এই তাহলে বলো, অলিভার টুইস্ট নিয়ে কি আছে, কি দেখিলাম বলো? অলিভার টুইস্ট কে করছিল বলো? ও পার্ট তো অনেকগুলো পার্ট, 1 নম্বর পার্টটা কই? পার্ট 1 দ্বারা একটু পার্ট 3, পার্ট 4, পার্ট 7। এই একটা ছোট ছেলে কিভাবে, মানে এতিম বালক কিভাবে বড় হয়ে উঠছে, তাই না, এই গল্প। ওকে, ঠিক আছে, পার্ট 1টা দেখাবো, তুলে দেখবো লেখা আছে অলিভার টুইস্ট অবলম্বনে। ওকে, ডান। তাহলে কোথায় ছিলাম? তাহলে আমরা চার্লস ডিকেন্সকে নিয়ে পড়বো। চার্লস ডিকেন্স, তাই না? তারপরে কি পড়বো? এরপরে হলো ডেভিড কপারফিল্ড, এগুলো একটু গল্পটা সিনোপসিস জানাবো। উইলিয়াম ম্যাকপেস থ্যাকারি, তিনি লিখছেন ভ্যানিটি ফেয়ার। ওকে,
একটু অল্প কথা বলবো। এডওয়ার্ড ফিটজেরাল্ড তিনি উমর খৈয়ামের রুবাইয়াতে উমর খৈয়াম অনুবাদ করছেন। 1 মিনিটে বলবো এটা। টমাস হার্ডি যুগের একটা অন্যতম নোভেলিস্ট, টেস অফ দ্য ডারবারভিলস এর একটু গল্প বলতে হবে। টেস অফ দ্য ডারবারভিলস, হ্যাঁ, ডারবারভিল পরিবারের টেস নামের একটা বিদেশি নারীর গল্প। আর.এল. স্টিভেনসন, ট্রেজার আইল্যান্ড। পরে হলো কিডন্যাপড, ওকে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, শার্লট ব্রুন্টি, 3 বোন মিলে লিখছেন। শার্লট ব্রুন্টি, এমিলি ব্রুন্টি, এমি ব্রুন্টি, 3 বোন মিলে সাহিত্যকর্ম রচনা করছেন। লিও টলস্টয়, এই যে ওয়ার এন্ড পিস লিখছেন। জর্জ এলিয়ট, পুরুষের ছদ্মনামে নারী, একজন মহিলা মানুষ কিন্তু পুরুষের ছদ্মনামে লিখছেন। এটা কি আমি কোনো জায়গায় বলছিলাম কিনা জানি না। সাইলাস মার্নার, মেরিয়ান ইভান্স আসল নাম। সাইলাস মার্নার একটু গল্প শুনতে হবে, গল্পটা একটা রোমাঞ্চকর গল্প। তারপরে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কার স্ত্রী বলো? রবার্ট ব্রাউনিং এর স্ত্রী, হ্যাঁ, রবার্ট ব্রাউনিং। তারপরে ডারউইনের নাম শুনছো কিনা? বাংলাদেশ 2023 সালের প্রথম দিকে ডারউইন নিয়ে খুব Yes, উত্তপ্ত sir. ছিল। এই বানর তত্ত্ব মনে আছে কিনা এগুলা? জি স্যার, Sir. অরিজিন অফ স্পিসিস। হ্যাঁ। এরপরে গ্ল্যাডস্টোন, তাই না? জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আলেকজান্ডার ডুমাস। 3 মাস্কেটিয়ার্স এর নাম কি আজকে বলছিলাম কোনো মতেই, কোনোভাবে কি একবার বলে ফেলছিলাম? জি স্যার, বলতেছিলেন একবার। একটু হালকা করে একটু দেখে নিও। হ্যাঁ, এরপরে হলো কার্ল মার্কস, দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল বানাটা ভুল, ক্যাপিটাল বানাটা হলো KAPITL। তারপরে মার্ক টুয়েন, রম্য লেখক, হ্যাঁ। আর্থার কোনান ডয়েল। আর্থার কোনান ডয়েল কি লিখছেন? শার্লক হোমস। শার্লক হোমস, অস্কার ওয়াইল্ড। এডগার এলান পো। এই বলো, বাংলা ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ। ইংরেজিতে ছোট গল্পের জনক এবং গোয়েন্দা সমগ্র, মনে রাখবো, মডার্ন ডিটেকটিভ স্টোরি এন্ড ইংলিশ স্টোরি, দুইটার জনক হলো কে? এডগার এলান পো। এডগার এলান পোর কবিতার একটা, এডগার এলান পো বাংলা সাহিত্যে অবশ্যই পড়ছো, বলো কোথায় পড়ছো বলো এডগার এলান পোর নাম? এডগার এলান পোয়ের নাম বাংলা সাহিত্য যারা পড়ছো তারা অবশ্যই ওনার নাম পড়ার কথা। কে বলতে পারবে না, তাই না? কেউ বলতে পারবে না। দেখো এবার দেখে নাও, তার বিখ্যাত টু হেলেন কবিতা। এই কবিতার প্রভাব পড়েছে কোথায় বলো? তুমি বনলতা সেন, জীবনানন্দ দাশের কবিতাটা, জীবনানন্দ দাশ নিয়ে যে কোনো বই পড়ো, দেখবা যে এটার মধ্যে এডগার এলান পোয়ের টু হেলেন কবিতার প্রভাব রয়েছে। বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য বই যে কোনোটা খুলে দেখো, জীবনানন্দ দাশ আসে কিনা দেখো। কারোর কাছে কি জীবনানন্দ দাশ নিয়ে কারণ কোনো কিছু আছে বইয়ের মধ্যে? এই তোমরা আছো নাকি? কেউ কারোর কাছে আছে জীবনানন্দ দাশ সম্পর্কে কোনো কিছু লেখা? না স্যার। মানে বাংলা ওই এখানে জি নাই? স্যার, আছে। দেখো তো, আমি নিজের মতো করে বললাম নাকি আছে সত্যি, দেখো তো একটু। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভ্রান্তিবিলাস। তারপরে হলো ভ্রান্তিবিলাস তো কমেডি অফ এরর্স। বঙ্কিমচন্দ্র হলো রাজমোহনস ওয়াইফ। না, আনন্দমঠ এটার ইংরেজি অনুবাদ। রাজমোহনস ওয়াইফ হলো ইংরেজি লেখা, আর হলো অ্যাভে অফ ব্লিস তার জি স্যার, আনন্দমঠ। আছে। কি লেখা আছে বলো তো একটু? স্যার, হচ্ছে এই কাব্যে বনলতা সেন কবিতাটি তিনি এডগার অ্যালান পোর টু হেলেন কবিতার অনুকরণে রচনা করেন। ও আচ্ছা, এডগার অ্যালান পো। এই কোথায় লেখা আছে, কোন বইয়ের মধ্যে পাইছো? স্যার, এটা বাংলা লিটারেচার, যেটা কোন? অগ্রদূত। অগ্রদূত বলো, MP3 বলো, এটা এই তথ্য না থাকতে পারে না, কারণ জীবনানন্দ দাশ বিশেষভাবে প্রভাবিত ছিলেন যাদের দ্বারা, WBS দ্বারা প্রভাবিত ছিলেন, আর এডগার অ্যালান পো দ্বারা প্রভাবিত ছিলেন। ক্লিয়ার? নেপোলিয়ন আর হলো আব্রাহাম লিঙ্কন।
ওকে, এগুলা নিয়ে আমরা একটা মোটামুটি প্রাথমিক ধারণা নেব। আল্লাহ হাফেজ। তাহলে এই শীটটা কি আমি পড়ানোর পরে পড়বা নাকি আগে পড়ে রাখবা? স্যার স্যার কোচিং থেকে কি কোনো লিটারেচারের উপর কোনো শীট দেওয়া হয়েছে কি স্যার? শীট লাগবে না, তুমি যে কোনো একটা বই পড়ো, গল্পগুলো শুনতেছো, আর কিছু নেই। না স্যার, আপনার বইটা অবশ্য অনেক আগে কিনা আছে, যে আগে থেকে কিনে রাখছি, মানে আর লাগবে না, তো স্যারের বই পড়ো, আর শীত দরকার নেই। আর যা যা বলতেছি আমি বাদ দিয়ে যা যা বলি আর কি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।